সময়ের আলোচনার আজকের আলোচনার বিষয় জনতার চোখে মানবিক পুলিশ, করোনাকালে পুলিশের মানবিক কর্মকাণ্ড। দর্শক, আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন কুষ্টিয়া জেলা পুলিশ সুপার এস.এম. তানভীর আরাফাত এবং মেহেরপুর জেলা পুলিশ সুপার এস.এম. মুরাদ আলী। আপনাদেরকে সময়ের আলোচনায় স্বাগতম। দর্শক, আপনারা জানেন যে ডিসেম্বর থেকে চীনের ওয়ান প্রদেশে কোভিড-19 বা করোনা ভাইরাসের যে আক্রমণটা শুরু হয়, সেটা ধীরে ধীরে সারা বিশ্বব্যাপী আজ এক মহামারী রূপ ধারণ করেছে। গত 8 মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং 18 মার্চ প্রথম বাংলাদেশে করোনায় আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেন। এরপর সরকারি সিদ্ধান্ত মোতাবেক 25 মার্চ থেকে সারা দেশে লকডাউন ঘোষণা করা হয়। যে লকডাউনে প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে বের হওয়ার বিধিনিষেধ ছিল। কিন্তু এই করোনা পরিস্থিতিতে যখন সকল পেশা শ্রেণীর মানুষের উপরে এই নিষেধাজ্ঞাটা আরোপ করা হয়, ঠিক তখন মানবতার ঢাল হিসাবে আমাদের কাছে আবির্ভূত হন পুলিশ প্রশাসন। তাদের আর ঘরে থাকার এই বিধিনিষেধটা তাদের উপরে আর আরোপ করা হয় না, কারণ তাদেরকে এটা নিশ্চিত করার জন্য তাদেরকে বাইরে থাকতে হয়। এখন পর্যন্ত বাংলাদেশে গতকালকে হিসাব অনুযায়ী এখন পর্যন্ত বাংলাদেশে পুলিশে করোনা রোগে আক্রান্তের সংখ্যা প্রায় 13,000-এর মতো এবং মৃত্যুবরণ করেছেন প্রায় অর্ধ শতাধিক। এখনো পর্যন্ত প্রায় 14,000 মতন পুলিশ সদস্য তারা কোয়ারেন্টাইনে রয়েছেন এবং আইসোলেশনেও রয়েছেন বেশ সদস্যরা। এই পরিস্থিতিতে আমরা আমাদের বৃহত্তর খুলনা বিভাগের দুটি গুরুত্বপূর্ণ জেলা কুষ্টিয়া এবং মেহেরপুরের পুলিশের যে কর্ণধার রয়েছেন তাদের সঙ্গে আমরা করোনা পরিস্থিতি নিয়ে আলোচনায় অংশগ্রহণ করছি। দর্শক, আপনাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং করোনা পরিস্থিতি সবাই অবশ্যই পুলিশ প্রশাসন সহ সরকারি সকল বিধিনিষেধ মেনে চলবেন সেই আশা ব্যক্ত করছি। প্রথমে আমি পুলিশের কুষ্টিয়া পুলিশ সুপার এস.এম. তানভীর আরাফাত কাছে জানতে চাচ্ছি। আমি এর আগে একটু দর্শক আপনাদেরকে বলে রাখতে চাই, করোনা পরিস্থিতিতে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে করোনা রোগীদের চিকিৎসা সহ প্রায় কর্মহীন মানুষের মধ্যে সাহায্য সহযোগিতায় কুষ্টিয়া পুলিশ সুপারের ভূমিকাটা সবাই আপনারা জানেন। তো আমি প্রথমে এস.এম. তানভীর আরাফাতের কাছে জানতে চাচ্ছি যে বর্তমানে কুষ্টিয়া এবং শুরু থেকে এখন পর্যন্ত কুষ্টিয়া করোনা পরিস্থিতিটা কি এবং পুলিশের এই ব্যাপারে আপনাদের ভূমিকা এবং পদক্ষেপগুলো কি? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে রানা হাবিব ভাই। বেসিক্যালি আপনারা জানেন যে প্রথম 8 মার্চ থেকে যখন প্রথম আমাদের রোগী শনাক্ত হয়, তারপর থেকে আমাদের পুলিশের কোয়ার্টার্স থেকে যেরকম নির্দেশনা এসেছিল সেই নির্দেশনা অনুযায়ী আমরা জেলা পুলিশ আমাদের দায়িত্ব পালন করে আসছি। আপনারা শুনে খুশি হবেন যে আমরা 8 মার্চ বাংলাদেশে সর্বপ্রথম শনাক্ত হলেও আমাদের কুষ্টিয়া জেলায় কিন্তু শনাক্ত হয়েছে 22 এপ্রিল, মানে প্রায় 45 দিন আমরা কিন্তু এই এলাকায় করোনা মুক্ত মোটামুটি আমরা প্রশাসন থেকে কঠোর অবস্থান রেখে আমরা করোনা মুক্ত রেখেছিলাম। আপনারা জানেন প্রথমে আমাদের একটা বিষয় ছিল যে বিদেশ ফেরত যেসব লোক এসেছিল আমাদের এখানে, আমাদের কুষ্টিয়া জেলায় বিদেশ ফেরত লোক এসেছিল প্রায় 4,000-এর কাছাকাছি। তো আমাদের কাছে এসবি থেকে একটি তালিকা আসে, যে তালিকায় শুধু তাদের স্থায়ী ঠিকানা এবং তাদের ফোন নম্বরটি ছিল। আমাদের একটি বড় চ্যালেঞ্জ ছিল যে এই স্থায়ী ঠিকানা খুঁজে খুঁজে, কারণ কুষ্টিয়ার তাদের স্থায়ী ঠিকানা, তারা কুষ্টিয়াতে প্রবেশ নাও করতে পারে, তারা অনেকে ঢাকায় থাকে বা দেশে বিভিন্ন অঞ্চলে থাকে। এটা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। তো এই চ্যালেঞ্জে আমরা এই প্রতিটি মানুষকে, এই প্রায় 3845-এর মতন হবে মানুষ, প্লাস মাইনাস 2-1 হতে পারে, আমার ঠিক এক্সাক্ট মনে আসছে না। আমরা এই প্রতিটি মানুষকে কিন্তু খুঁজে বের করেছি। খুঁজে বের করে কুষ্টিয়াতে যারা এসেছিলেন তাদেরকে আমরা, আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশের প্রথম কিন্তু আমাদের জেলাতেই প্রথম আমরা লাল ফ্ল্যাগের প্রচলন শুরু করি। আমরা সেই মানুষগুলোকে আমরা হোম কোয়ারেন্টাইনে নিয়েছি, তাদের বাড়িগুলোকে আমরা লিখে দিয়েছি যে তারা বিদেশ ফেরত, এবং লাল পতাকা আমরা টাঙিয়ে দিয়েছিলাম। তার পরবর্তীতে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আমাদের নির্দেশনা আসলো স্বাস্থ্যবিধির ব্যাপারে, যে মানুষকে বোঝানোর ব্যাপারে, সামাজিক দূরত্বটা, আমাদের স্বাস্থ্যবিধি কিভাবে মেনে চলতে হবে এটির ব্যাপারে।
আপনি জেনে আরো খুশি হবেন যে বাংলাদেশ পুলিশই হচ্ছে প্রথম অর্গানাইজেশন যারা প্রথমেই এই করোনা যুদ্ধে মানুষকে বোঝানোর ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করেছে, এবং সর্বপ্রথম আমরাই কিন্তু ফিল্ডে ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে মানুষকে আমাদের মোবাইল গাড়িগুলো, আমাদের ক্যাম্প ফাঁড়িগুলো আছে সেগুলোর মাধ্যমে আমাদের অফিসাররা যে আমরা তাদেরকে শিখিয়েছি মাস্ক কি, মাস্ক কিভাবে পরতে হয়, গ্লাভসটা কিভাবে ব্যবহার করতে হয়, হাত যে 20 সেকেন্ড ধরে ধুতে হবে এটা কিভাবে ধুতে হবে, কি দিয়ে ধুতে হবে। এবং আমরা জেলা পুলিশের পক্ষ থেকে সর্বপ্রথম আমরা এই সরকারি যে সংস্থাগুলো আছে তার ভিতর সর্বপ্রথম আমাদের অফিস আদালতগুলোতে আমরা এই স্যানিটাইজার বা এইগুলোর হাত ধোয়ার ব্যবস্থাগুলো, এগুলো স্বাস্থ্যবিধির যে ব্যাপারগুলো আছে এগুলো আমরা সর্বপ্রথম চালু করি, এবং আমাদের দেখে দেখে অন্যান্য সংস্থা বা এরা চালু করেছে। পরবর্তীতে আপনারা জানেন যে যখন ঈদের কাছাকাছি সময় আসলো, ঈদের কাছাকাছি একটি সময় আসলে আমরা আমাদের জেলা 22 এপ্রিল প্রথমে আমাদের করোনা শনাক্ত হলো। আমরা 9 মে থেকে আমরা জেলায় 8টি গুরুত্বপূর্ণ চেকপোস্ট আমরা বসাই, আর বাকি পথগুলো আমাদের 8টি জায়গাতে প্রবেশ করার সুযোগ ছিল, সেই 8টিতে আমরা চেকপোস্ট বসাই এবং সকল বাইরের মানুষকে আমরা প্রবেশাধিকার নিষিদ্ধ করে দিই, এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয় যে এখানে কেউ প্রবেশ করতে পারবে না। আমরা কিন্তু শক্তভাবেই এটি দায়িত্ব পালন করেছি, আমরা বাইরের থেকে মানুষকে ঢুকতে দেই নাই। একদম ইমার্জেন্সি যেসব ফুড আছে এই ইমার্জেন্সি ফুডগুলো, ইমার্জেন্সি গাড়িগুলো এবং যারা জনগণের সেবার সাথে জড়িত এরকম মানুষগুলো ছাড়া আমরা কাউকে প্রবেশ করতে দেই নাই। আমাদের ঈদের আগ পর্যন্ত, ঈদের আগের দিন পর্যন্ত আমাদের করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল, মানে ঈদ হয়েছে 25 মে পর্যন্ত, এই 1 মাস 4 দিনে আমাদের করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল মাত্র 36 জন। আমরা কিন্তু কঠোরভাবে এটা মনিটর করেছি, এবং 36 জনের মধ্যে 25 জনই ছিল যারা বাইরের থেকে করোনা নিয়ে এসে আমাদের জেলায় প্রবেশ করেছে, এবং তাদের আমরা হোম কোয়ারেন্টাইনে, হোম আইসোলেশনে তাদেরকে আমরা দিয়েছি। আর বাকি যে কজন আছে 10 জন আমাদের জেলা থেকে বিভিন্নভাবে তারা আক্রান্ত হয়েছে। এর মধ্যে আমাদের ডক্টরসরা ছিলেন, আমাদের ফ্রন্টলাইন ফাইটার্সরা ছিলেন, বেশ কিছু তারা আক্রান্ত হয়েছে। কিন্তু পরবর্তীতে ঈদে যখন মানুষের অবাধ যাতায়াত এবং গণপরিবহন যখন শুরু করে দিল তখন কিন্তু আসলে এটার আক্রান্ত বৃদ্ধি পেয়েছে। এবং ঈদের পরবর্তীতে আজকে জানেন, আজকে দিন পর্যন্ত আমাদের প্রায় 1103 জন আমাদের এই জেলায়, আজকের তো এখনো আমি পাই নাই, গতকাল পর্যন্ত 1103 জন আক্রান্ত, এর মধ্যে সুস্থ হয়েছেন 639 জন, আর প্রায় 22 জন আমরা আমাদের এই জেলায় শহীদ হয়েছেন, তারা মারা গিয়েছেন করোনা আক্রান্ত হয়ে। আর আমাদের পুলিশের প্রায় 45 জন, সিভিল স্টাফ 5 এবং আমাদের জেলা পুলিশের 40 জন সদস্য মানব সেবা করতে গিয়ে ফ্রন্টলাইন ফাইটার হিসাবে তারা আবির্ভূত হয়ে মানব সেবা করতে গিয়ে তারা 40 জন আক্রান্ত হয়েছে, এবং আমাদের 5 জন সিভিল স্টাফ আক্রান্ত হয়েছে। যদিও এর মধ্যে আমাদের সেবা আমাদের মেডিকেশন এটা আমাদের করোনা পরিস্থিতি বর্তমানে এই অবস্থায় চলছে। এবং আরেকটু বলে রাখি যে আমাদের শহর কেন্দ্রিক আসলে করোনা ইয়েটা বেশি। আপনারা জানেন যে আমি পরে কথা বলবো, আসলে করেছি যেটি ফেসবুক পেজে আছে যে কোন ধরনের লোক কিভাবে আক্রান্ত হচ্ছে, মানুষ বেশি আক্রান্ত হচ্ছে, কোন বয়সের মানুষ বেশি আক্রান্ত হচ্ছে, এ নিয়ে স্ট্যাটিস্টিক্স দাঁড় করেছি। সেই স্ট্যাটিস্টিক্স আমরা আপনি সুযোগ দিলে পরবর্তীতে আমরা এটা শুনবো। ধন্যবাদ তানভীর ভাইকে। আমি এখন মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আহমেদের কাছে জানতে চাচ্ছি যে কুষ্টিয়া এবং মেহেরপুর দুটি জেলায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দুটো জেলা শহর, বিশেষ করে পার্শ্ববর্তী আমাদের রাষ্ট্রের সঙ্গেও এই দুটি জেলায় খুব অবাধে আসা যাওয়ার একটা ইয়ে আছে। সেখান থেকে মেহেরপুর এবং কুষ্টিয়া এই গুরুত্বপূর্ণ দুটি জেলা
যাদের সঙ্গে উত্তরবঙ্গের সঙ্গেও একটা যোগাযোগের একটা খুবই ভালো একটা যোগাযোগ ব্যবস্থা রয়েছে। সেখান থেকে এই বর্তমান পরিস্থিতিতে আমি মুরাদ আহমেদের কাছে জানতে চাচ্ছি যে বর্তমানে মেহেরপুর জেলার করোনা পরিস্থিতির অবস্থা কি এবং সেখানে পুলিশের ভূমিকাটা কি? ধন্যবাদ নাহমিদ ভাই, আমাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য। আজকে আমাদের এই যে কার্যক্রমগুলো আছে এগুলো জনসমক্ষে এবং মেহেরপুরবাসীর সম্মুখে উপস্থাপন করার জন্য যে সুযোগ আপনারা তৈরি করে দিয়েছেন, এজন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো আপনি নিশ্চয়ই অবগত আছেন যে মেহেরপুর হচ্ছে একেবারে সীমান্তবর্তী একটা জেলা এবং কৃষি নির্ভর একটি জেলা। শস্য শ্যামলা সুজলা সুফলা বলতে যেটা বোঝায় এরকম একটি জেলা, এবং ঐতিহাসিক মুজিবনগর খ্যাত যে জেলাটা, এটা আপনারা জানেন যে এই জাতির জনকের যে নামে নাম এখানে মুজিবনগর, সেই নাম এই জন্য মেহেরপুরবাসী অত্যন্ত গর্বিত এই জন্য। এবং এইখানেই কিন্তু যেটা স্বাধীনতার যে সূতিকাগার, এটা কিন্তু এই জায়গাটাই মানে সেজন্য অত্যন্ত বিখ্যাত একটা জায়গা এবং স্বনামধন্য একটা জায়গা। তো এই জায়গার পুলিশ সুপার হিসাবে মেহেরপুরবাসীর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো যাই হোক, আপনারা জানেন যে এই মেহেরপুরে যেহেতু দুইটা জেলা বেসিক্যালি হলো কুষ্টিয়া এবং হলো চুয়াডাঙ্গা, এইটা দ্বারা এবং পাশে তো সীমান্ত, এটা দ্বারাই বেষ্টিত। তো এই জেলা হওয়ার কারণে স্বাভাবিকভাবে আমরা যখন অন্যান্য জেলা থেকে যখন আমি একটু সূত্র ধরেই বলি, যেহেতু চীনের উহান প্রদেশ থেকে এই কোভিড-19 করোনা ভাইরাসটা এটা শুরু হয়, আপনারা জানেন সেটা সারা বিশ্বব্যাপী। তারপরে এর যে আক্রমণ বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য ইউরোপিয়ান দেশগুলো যেগুলো আছে এখানে মারাত্মক আকার ধারণ করে, আপনারা জানেন। তো এর পরবর্তীতে আমাদের যে অবস্থা, আমরা মার্চের 22 তারিখ প্রথম এক রোগী এখানে শনাক্ত হয়। ধরেন প্রায় 3 মাস পরে ডিসেম্বরে এটার যেটা শনাক্ত হওয়ার পরে কিন্তু প্রায় 3 মাস পরে এই মার্চ মাসের 22 তারিখে শেষের দিকে মেহেরপুরে একজন রোগী শনাক্ত হয় এবং উনি মারা যান। মারা যাওয়ার পরে ওনার টেস্ট দেওয়ার পরে উনি শনাক্ত হন। তো এর মাধ্যমেই 22 তারিখ থেকে শুরু হওয়ার পরে আপনি অবগত আছেন যে আমরা কিন্তু ঈদের আগে একটু কথা বলতে পারি যে গত ঈদের যে আগ মুহূর্ত পর্যন্ত আমাদের কিন্তু এই সংখ্যাটা খুবই সামান্য ছিল। মানে আমাদের 50 ক্রস করতে কিন্তু অনেকদিন সময় লেগেছে। তো 50 ক্রস করার পরে 100 যেটা ক্রস করলো এটাও কিন্তু প্রায় 80 ডেজের পরে। তো আপনারা স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে অন্য অন্য জেলাতে যে হারে যে সংক্রমণটা, সেটার তুলনায় কিন্তু আমরা অনেকটাই ভালো অবস্থায় আছি। তো এটার পিছনে শুরুতেই কিন্তু যেটা আমরা বলতে চাই যে আমরা শুরু থেকেই বাংলাদেশ পুলিশ এটা অন্যান্য সংস্থার তুলনায় আমরা কিন্তু শুরুতেই এই কাজগুলো মানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেগুলো করা এগুলো শুরুতেই শুরু করে দিই। এই প্রথমে আমাদের নিজেদের মধ্যে যে অ্যাওয়ারনেসটা, পুলিশের ভিতরে যে অ্যাওয়ারনেসটা, এটা কিন্তু এই কার্যক্রমটা শুরুতেই আমরা করি। সেটা হচ্ছে যেমন আমাদের বিভিন্ন থানা, ক্যাম্প, ফাঁড়ি, এরপরে হচ্ছে আমাদের পুলিশ লাইন, আমাদের পুলিশের যে অফিসগুলো আছে এই অফিসগুলোর সম্মুখে কিন্তু আমরা স্যানিটাইজ করার জন্য, বিশেষ করে হ্যান্ড ওয়াশ করার জন্য যে সরঞ্জামাদি এগুলো আমরা স্থাপন করি এবং এগুলো কিন্তু শুরু থেকে কিন্তু এখন এগুলো চলমান আছে। আমাদের ফোর্সদেরকে আমরা এই যে বিভিন্ন ধরনের বিশেষ করে হাত পরিষ্কার রাখা, যেটা 20 সেকেন্ড বা ততোধিক সময় ধরে হাতটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা কিভাবে করা যায়, সেই জিনিসগুলো কিন্তু আমরা ফোর্সদেরকেও কিন্তু আমরা কিন্তু এইখানকার যারা সিভিল সার্জনের মাধ্যমে, ডক্টরদের মাধ্যমে এখানে কিন্তু আমরা সেই তাদেরকে একেবারে বলা চলে হাতে কলমেই কিন্তু সেটা তাদেরকে শিখিয়ে দিই এবং কিভাবে মাস্ক পরতে হবে বা পিপি কখন পরতে হবে, কিভাবে পরতে হবে, এই বিষয়গুলো করি। এর পাশাপাশি বিশেষ করে যেটা হলো এখানকার যারা জনগণ আছেন, স্বাভাবিকভাবে আপনারা জানেন যে বিশেষ করে শহরের জনগণ একটু সচেতন হলেও গ্রামের দিকে কিন্তু খুবই নাজুক অবস্থা। তো আমরা এটা করি কি, আমরা ক্যাম্প এবং ফাঁড়ি এবং আমাদের থানাগুলোতে আমরা কিন্তু কিউআরটি, যেটা কুইক রেসপন্স টিম যেটাকে বলে,
এটা কিন্তু আমরা প্রতিটা জায়গাতে কিন্তু করে রেখেছি, এবং সেই কুইক রেসপন্স টিমের পাশাপাশি একেবারে থানা ফাঁড়ি এবং অন্যান্য যে জনবলগুলো আমাদের রয়েছে, যেগুলো স্বাভাবিকভাবে যারা আমাদের পেট্রোল ব্যবস্থার সাথে যারা জড়িত, এটার বাইরেও আমরা কিন্তু স্পেশাল টিম গঠন করি। সেই টিমগুলো কিন্তু একেবারে, আমি যদি শুরু থেকে বলি, আমরা প্রথমে প্রায় 1600 জনের মতো একটা লিস্ট পাই এসবি থেকে, যেটা হলো আপনার বিদেশ থেকে যারা আগত, এবং তাদের এইখানে কিন্তু নাম শুধু স্থায়ী ঠিকানা এই ছাড়া এবং নাম ছাড়া কিন্তু কিছু তেমন কিছু ছিল না। তো এই 1600 লোকের কাজ করা, এটাকে মানে যারা এটাকে কোয়ারেন্টাইন করা কিন্তু বিশাল একটা চ্যালেঞ্জ ছিল। আপনারা জানেন যে শুধু নাম ধরে, এবং এটার কিন্তু শুধু আপনারা জানেন যে যারা যারা পাসপোর্ট করে তারা কিন্তু পাসপোর্ট করলেও কিন্তু নিজের যে স্থায়ী ঠিকানা এখানেই কিন্তু অনেকেই আসেন না। যারা তাদের অস্থায়ী ঠিকানা বিশেষ করে ঢাকা এবং অন্যান্য জায়গায়, বিভিন্ন জায়গায় শহরে কিন্তু তারা থেকে যান। তারপরে আমরা খুঁজে খুঁজে এই লোকগুলোকে কিন্তু আমরা বের করে, যারা বিদেশ থেকে ওই সময় চলে আসে তাদেরকে কিন্তু আমরা হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করি, এবং যাদের জন্য আইসোলেশনের ব্যবস্থা করা দরকার তাদেরকে আইসোলেশন করা হয়, ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন যেটা আছে সেটা করা হয়। তো এই বিষয়গুলো কিন্তু আমরাই কিন্তু বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে, জেলা পুলিশ, আমরা কিন্তু অগ্রণী ভূমিকাটা পালন করি। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় যে নির্দেশনা, আমাদের বর্তমান আইজিপি স্যার এবং পূর্বের যে আইজিপি স্যার ছিলেন, স্যারদের যে নির্দেশনাগুলো ছিল, এবং আপনি এইখানে আমাদের মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মহোদয় আছেন, উনিও কিন্তু এই ব্যাপারে খুবই সোচ্চার, এবং উনি কিন্তু আমাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন, এবং বিভিন্ন সময় আমাদের সাথে কথা হয়, ফোনে কথা হয়। ওনার নির্দেশনার আলোকে কিন্তু আমরা এই যে কাজগুলো, এগুলো কিন্তু পুলিশই প্রথমে কাজগুলো আমরা করি, এবং বিভিন্ন আরো যদি একটু একেবারে যদি আমরা গ্রাসরুট লেভেলে যাই, এই পুলিশই কিন্তু প্রথমে এই কাজটা শুরু করে। প্রতিটা বাড়িতে এই যে লাল ফ্ল্যাগ টানিয়ে তাদেরকে যে একেবারে কোয়ারেন্টাইন নিশ্চিত করা, এটা কিন্তু বাংলাদেশ পুলিশই শুরু করে। এবং এরপরে আপনারা জানা অবগত আছেন যে কমিটি, এখানে জেলা পর্যায়ে কমিটি আছে, যে কমিটিতে অন্যান্য সংস্থার তারাও আছেন। তো তারাও মানে এরপরে তারাও এগিয়ে আসে, এবং বিভিন্ন জায়গায় তারাও মানে এই কাজগুলো শুরু করেন, যেমন স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন, তারাও কাজগুলো পাশাপাশি শুরু করেন। এবং এই কাজ করতে যে আপনি নিশ্চয়ই অবগত আছেন যে বিষয়টা হলো, আমরা কিন্তু একেবারেই এখানে কোনো ধরনের কোনো শক্তি প্রয়োগ করি নাই, কিন্তু শুধুমাত্র আমরা অ্যাডভাইজারি ভূমিকা পালন করে, মানে শুধুমাত্র উপদেশের মাধ্যমে, নির্দেশনার মাধ্যমে, তার পরামর্শের মাধ্যমে কিন্তু এই কাজগুলো আমরা করে যাচ্ছি। কারণ হচ্ছে যে আপনি জানেন যে অনেকেই কিন্তু এই বিষয়টা হলো কি, অনেকেই মানতে চান না, মানে এটা আমলে নিতে চান না, যে এই বিষয়টা, এই করোনা কোভিড-19 যে একটা মারাত্মক ভয়াবহ একটা ভাইরাস, এটা যে খুব ক্ষতি করে ফেলতে পারে, এই জিনিস কিন্তু আমাদের অনেকেরই কিন্তু, এই যে যারা জনসাধারণ যারা আছেন এই ব্যাপারে কিন্তু তারা এই ধরনের মানে সচেতন না, এটা না। এবং বলার পরেও, বারবার বলার পরেও, আপনি দেখেছেন হয়তো বা বাস্তবে যেটা হয়, যে আমরা যখন এই কার্যক্রমগুলো পরিচালনা করি, আমরা যখন বলি, মাইকিং করি বা লিফলেট বিতরণ করি, এবং তাদেরকে ঘরে থাকার যে পরামর্শগুলো দেই, আমরা যখন কাজগুলো করি তখন কিন্তু তারা হয়তো সরে যায় বা ইয়ে করে। আবার ইয়ের মতো ঠিক কচুরি পানা, যেমন একটা পুকুরে যদি কচুরি পানা যে অবস্থায় আছে, হয়তো আপনি একটু বারবার ঢেউ দিচ্ছেন, এটা সরে যাচ্ছে, আবার যখন আপনি ওইটার থেকে বিরত থাকেন তখন কিন্তু ওইটা আবার কচুরি পানাগুলো আবার এক জায়গায় চলে আসে। এরকম একটা অবস্থা, চ্যালেঞ্জ কিন্তু আমাদের সবসময় কিন্তু এই চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে কাজ করতে হয়েছে, কারণ এখানে শক্তি প্রয়োগের কোনো সুযোগ ছিল না, শুধুমাত্র এই মোটিভেশন এবং যে এই যে তাদের যে পরামর্শ দেয় এইগুলো। এবং এর পাশাপাশি আমরা আরেকটা কাজ করেছি, যদি ঈদের কথা যদি বলেন, ঈদের আগ পর্যন্ত তো আপনি জানেন একটা অন্যরকম চ্যালেঞ্জ, সেটা হচ্ছিল একরকম, এবং ঈদটা যখন শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে, যখন গণপরিবহন এবং মানুষকে যখন এই নিজ এলাকায় ঈদের মানে তারা আসা শুরু করলো, তখন কিন্তু আমরা ধরেন ঢাকা থেকে যদি এই সীমান্তে চলে আসে, তখন কিন্তু তাকে ফেরত দেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। বিভিন্ন সময় যদি চলে আসার পরে কিন্তু আমাদের স্বাভাবিকভাবে তাদেরকে অ্যাকসেপ্ট করতে হয়েছে, এবং তাদেরকে আমরা 100% যেটা কোয়ারেন্টাইন করা সেটা আমরা করেছি। এবং আমাদের প্রবেশ পথগুলো, বিশেষ করে যেটা হলো কুষ্টিয়া এবং আমাদের যে চুয়াডাঙ্গা সীমান্ত, আমাদের মেইনলি 4টা বড় বড় চেকপোস্ট, এটা তখন চালু করেছে, এবং এখনো এটা একেবারে স্থায়ীভাবে, এটা কিন্তু আমাদের 24 ঘন্টা 24 আওয়ার্স এটা কিন্তু আমাদের এখনো চালু আছে। এবং আমরা এখানে আমরা মেশিন কিনে দিয়েছি, যে যানবাহনগুলো এখানে ঢুকবে তাদেরকে স্যানিটাইজ করে তাদেরকে এখানে প্রবেশ করতে দেওয়া হয়, এবং যেগুলো বাইরে যায় আমরা সেগুলোকেও যাতে এখান থেকে কন্টামিনেট না করতে পারে বাইরের জেলায় যায়, সেজন্য তাদেরকেও কিন্তু আমরা সেই ব্যবস্থাপনার ভিতরে নিয়ে এসেছি। মোটামুটি আমরা এটা 100% চেষ্টা করি যে যাতে এই যে গাড়িগুলো বা যারা বাইরে যাচ্ছে এবং যারা আমাদের অভ্যন্তরে প্রবেশ করে, এগুলোকে আমরা সেইভাবে সেটাকে স্যানিটাইজ করা, জীবাণুমুক্ত করে আমাদের এখানে প্রবেশ করানো। এবং আমরা যে সমস্ত মার্কেট এবং যে ইয়েগুলো আছে, এগুলো ধরেন একটা চ্যালেঞ্জ, এখন তো বলা চলে যে সকাল সন্ধ্যা এখন খোলা থাকে,
যেহেতু খোলা থাকার কারণে সেখানে আমাদের এর পাশাপাশি আমরা যেটা হচ্ছে মোবাইল কোড এটার কিন্তু সাহায্য নিয়ে থাকি, নিয়ে তাদেরকে আরেকটু কঠোরভাবে যাতে এই মাস্কটা অন্তত এই মাস্কটা যাতে 100% তারা পরে এইটা নিশ্চিত করার কাজে কিন্তু আমরা এখনো মানে খুবই এটা সচেতন আছি, এবং আমাদের স্পেশাল টিম দিয়ে আমরা কিন্তু সেই ডেডিকেটেডলি সেই কাজটা কিন্তু আমরা করে যাচ্ছি। এটা হলো বিষয়। এবং আপনি অবগত আছেন যে এই যে আমাদের যে পণ্য পরিবহন, বিশেষ করে পণ্য পরিবহনের কিন্তু সবসময় কিন্তু এটা চালু ছিল, এবং এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ ছিল, কারণ এখান থেকে যারা ট্রাক শ্রমিক যারা যাচ্ছিল পণ্য নিয়ে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ এবং অন্যান্য শিল্পনগরী যেসব জায়গাগুলো যাচ্ছিল, যেখানে বিশেষ করে আপনি দেখতে পাবেন যে ঢাকা এবং চিটাগং তারপরে হচ্ছে নারায়ণগঞ্জ, এই জায়গাগুলোতে কিন্তু মারাত্মক আকারে কিন্তু এই করোনা এফেক্টেড ছিল। তো তারা ওইখানে যেত, যে আবার এখানে আসা, তার মানে তাদের দ্বারাও কিন্তু এই জিনিসগুলো কন্টামিনেট করে। আমরা আবার একটা জিনিস এর পাশাপাশি খেয়াল করেছি যে যখন কোনো ট্রাক যাচ্ছে তাতে যখন তারা ভিতরে যখন ঢোকে তখন তাদের হেল্পার এবং ড্রাইভারের বাদে অন্য কোনো যাত্রী বহন করে যাতে এই কন্টামিনেটেড না করতে পারে জেলাকে, এই ব্যাপারেও কিন্তু আমরা শুরু থেকেই খুব সচেতন ছিলাম। তো এই কাজগুলো কিন্তু এগুলো চলমান কাজ, এগুলো এখনো করে যাচ্ছি। এর কারণেই আমাদের আমি জাস্ট পরবর্তীতে আমাকে সুযোগ দিলে আমি আবার বলবো, প্রথমে শেষ করি আমাদের বলুন। আমি এবার একটু জানতে চাচ্ছি তানভীর আরাফাত সাহেবের কাছে। তার আগে আমি একটু দর্শক বলে নিতে চাই যে যখন কোভিড-19 বা করোনা ভাইরাসের সংক্রমণটা বাংলাদেশে শুরু হলো, তখন অগ্রভাগের সৈনিক হিসেবে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, প্রথমেই বলতে হবে যে এই কোভিড-19 এখনো পর্যন্ত কোভিড-19 এর কোনো সুনির্দিষ্ট কোনো চিকিৎসা ব্যবস্থা এখনো পাওয়া যায়নি। এখনো পর্যন্ত এটার কোনো ভ্যাকসিন কিংবা কোনো প্রতিষেধক বলেন বা কোনো ওষুধ এখনো আবিষ্কার হয়নি। যা আছে এখনো পরীক্ষামূলক অবস্থানে আছে, কিন্তু সেখান থেকেও কোভিড-19 আক্রান্তরা সুস্থ হচ্ছেন, আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসছেন। খুবই সিরিয়াস পর্যায়ের কোনো যদি অন্যান্য রোগে আক্রান্ত না হন, তাহলে মৃতের সংখ্যাটা ঠিক ওইভাবে আমরা বেশি বলতে পারবো না। তবে কোভিড-19 যে আসলে একটা ঘাতক ব্যাধি হিসাবে যে আবির্ভূত হয়েছে সেটা আমরা জানি। তো এটাকে কোভিড-19 এর আক্রমণ থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশের জনগণকে রক্ষা করার জন্য প্রথমেই ডাক্তারদের যে একটা ভূমিকা রয়েছে, তারপর মানুষকে কোয়ারেন্টাইন করানো বা আপনার লকডাউনটাকে নিশ্চিত করার জন্য অগ্রভাগের সৈনিক হিসাবে আমরা পুলিশকে পেয়ে আসছি। আর জনসচেতনতা তৈরির জন্য, মানুষের মধ্যে কোভিড-19 এর ভয়াবহতা জানানোর জন্য এবং সার্বিকভাবে সরকার এবং প্রশাসনের সহযোগিতার জন্য গণমাধ্যম কর্মীরাও অগ্রভাগে রয়েছেন। এবং এই তিনটি খাত থেকে দেখা যাচ্ছে যে আক্রান্ত এবং মৃতের সংখ্যাটাও বেশ আমাদেরকে ব্যথিত করছে। একটু দর্শক একটু জানিয়ে নিতে চাই যে পুলিশের ব্যাপারে, পুলিশ জনগণের বন্ধু, পুলিশের সেবা নিয়ে মানুষের মধ্যে কেমন জানি একটা ভয় বা ভীতি ছিল এই কোভিড-19 আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত। অনেক বিষয়ে পুলিশের সহযোগিতা অনেকে নিতে চাইতেন না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে পুলিশই যে পরম বন্ধু, সে যে কোনো পরিস্থিতিতে হোক, সেটা এখন প্রমাণিত হয়ে গেছে। আপনারা জানেন, বিশেষ করে কুষ্টিয়া ও মেহেরপুরের যারা আছেন তারা সবাই জানেন যে পুলিশের দুই কর্ণধার যারা করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তারা মাননীয় প্রধানমন্ত্রী যে লাইভে উনি যে আলোচনা করতেন বা পরামর্শ দিতেন, এই যে দুই কর্ণধারকে আপনারা আজকে আলোচনায় পেয়েছেন, ওনারা অংশগ্রহণ করতেন। সরাসরি প্রধানমন্ত্রীর নির্দেশনায় ওনারা কোভিড-19 মোকাবেলার জন্য কাজ করে গেছেন। আমি আরাফাত সাহেবের কাছে জানতে চাচ্ছি যে করোনা পরিস্থিতির শুরুর দিক থেকে বিশেষ করে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছে। সেক্ষেত্রে ত্রাণের যে সরকারি যে ত্রাণ ছিল সেগুলা লুটপাট বা এই ব্যাপারে পুলিশ প্রশাসন কি ভূমিকা গ্রহণ করেছে কুষ্টিয়াতে, এবং এই ধরনের কোনো ঘটনা কি আপনার জেলাতে ঘটেছিল কিনা? জি, আপনাকে ধন্যবাদ। করোনা পরিস্থিতিতে আসলে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বেই তো পুরো দেশটা পরিচালিত হচ্ছে, এবং উনি আমাদের টাইম টু টাইম মাননীয় প্রধানমন্ত্রী একটা ধন্যবাদ দিতে হয়, কারণ আসলে তার বাবার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি, এবং এই নতুন যুদ্ধ যেটি আমরা করছি এটা তার নেতৃত্বেই আমরা করছি। এবং আমাদের জনপ্রতিনিধিরা কিন্তু সবাই
আমরা সবাই আমাদের সাথে সবাই একসঙ্গে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কিন্তু সবাই কাজ করে যাচ্ছি। এ ব্যাপারে কোনো আমাদের মধ্যে কোনো দ্বিধা বিভক্তি, প্রতিটি প্রশাসনের প্রতিটি অঙ্গ প্রতিষ্ঠান যেমন সিভিল সার্জন অফিস, জেলা প্রশাসন অফিস, জেলা প্রশাসক এবং তার কার্যালয়, আমাদের পুলিশ প্রশাসন, সবাই আমরা আসলে মিলেমিশে, এমনকি কৃষির সাথে যারা জড়িত তারা আমাদের সাথে আছে। তারপরে যারা লাইভ স্টকের সাথে এই কোরবানি উপলক্ষে লাইভ স্টকের একটা ব্যাপার আছে, তারা সবাই আসলে একসঙ্গে একসাথে মিলে কাজ করছি। আপনি যে প্রশ্নটি করলেন যে ত্রাণের দুর্নীতি, আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী যখন নির্দেশ তার ত্রাণ এখানে দিল, এবং আমাদের এখানে ব্যক্তিগত পর্যায় থেকে কিন্তু আমাদের এমপি মহোদয়রা এবং আমরা বিভিন্ন প্রতিষ্ঠান, আমরা জেলা পুলিশের পক্ষ থেকেও আমরা কিন্তু প্রচুর পরিমাণে আমরা যারা 26শে মার্চ থেকে যখন সাধারণ ছুটি ঘোষণা করা হলো, তখন একটি স্বাভাবিকভাবে কিছু মানুষ বিপদে পড়ে গেল, তাদের পেশার তারা কাজগুলো করতে পারছিল না, যারা দরিদ্র এবং মিডল ক্লাস ফ্যামিলি এবং যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এরকম লোকজন তো তারা ছিল, তারা বেশ প্রবলেমে পড়ে গেল। তো আমরা ব্যক্তিগত পর্যায়ে আমাদের কুষ্টিয়া জেলা কিন্তু বেশ অর্গানাইজ ছিল, এবং এটির নেতৃত্বে ছিলেন কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাওলানা হানিফ, আমাদের মাননীয় এমপি কুষ্টিয়া 3 আসন। তিনি প্রতিটি মুহূর্ত কুষ্টিয়াতে এসেছেন এবং আমাদের জেলা প্রশাসক এবং আমার সাথে সিভিল সার্জনের সাথে প্রতিটা মুহূর্ত তিনি কথা বলেছেন এবং দিক নির্দেশনা প্রদান করেছেন। এবং তাকে একটি বেশি ধন্যবাদ এজন্যই দিতে চাই যে আমাদের এই আশেপাশে যে 4-5টি জেলা আজকে কোভিড টেস্টটা করাচ্ছে, যে পিসিআর ল্যাবটি, এটা কিন্তু তার উদ্যোগেই প্রতিষ্ঠিত হয়েছে। দেখেন, বাংলাদেশে কিছু তো দুর্নীতি আছেই, তো আমাদের জেলায় যখন ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়, আমাদের যে প্ল্যানটি ছিল যে আমরা মানুষের বাসায় বাসায় গিয়ে ত্রাণটি পৌঁছায় দেব, যেহেতু সামাজিক দূরত্বের একটি ব্যাপার ছিল, সেহেতু আমরা কিন্তু ওপেন ওইভাবে জনসমাগম করে আমাদের জেলায় খুব কম ত্রাণ বিতরণ করা হয়েছে। এমনকি 10 টাকার চাল এবং যে আদার্স যে সরকারি ফ্যাসিলিটিস গুলো আছে, এগুলো আমরা কিন্তু জেলা প্রশাসনের উদ্যোগে আমরা কিন্তু মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি। আমাদের এখানে যে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি তা না, কিন্তু এটা আসলে তেমন ভাবে গ্রহণযোগ্য না। আসলে হয় কি, অনেকের বোঝারও ভুল আছে, টেকনিক্যাল কিছু ভুল থাকতে পারে, যেমন একজন ব্যক্তি বারবার ত্রাণ পাচ্ছে, আরেকজন ব্যক্তি কোনো ত্রাণ পাচ্ছে না, কারণ তার নামের তালিকা আছে আর এই ব্যক্তিটির নামের তালিকা নাই। তো সেই ক্ষেত্রে করা হয় কি, আমাদের জেলা প্রশাসন উপজেলা প্রশাসন কি করে, যারা বেশি ত্রাণ পাচ্ছে তাদের অত বারবার ত্রাণ না দিয়ে যারা ত্রাণ পাচ্ছে না তাদেরকে কিন্তু আমরা আমাদের জেলা প্রশাসন থেকে ত্রাণ দেওয়া হয়েছে। এক্ষেত্রে হয় কি, কিছু কিছু মানুষের অভিযোগের অন্ত থাকে, মানুষ অভিযোগ করে যে আমার তো নাম ছিল, ত্রাণ দেওয়া হয়নি, অথচ সেই মানুষটি কিন্তু বারবার ত্রাণ পাচ্ছে, একজন মানুষকে 5-7 বার ত্রাণ দিচ্ছি আর একজন মানুষ একেবারে না খেয়ে আছে, এটা তো হতে পারে না। সেটা সুষম বন্টনের ক্ষেত্রে কিছু মানুষের কিন্তু দুঃখ থেকে যায়। তারপরও আমাদের জেলায় ছোটখাটো কিছু ব্যাপারে কোনো বড় দুর্নীতির কোনো আমাদের জেলাতে নাই, কারণ প্রতিটি আমাদের জনপ্রতিনিধি যারা আছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে আমাদের এমপি মহোদয়রা পর্যন্ত, তারা খুব সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে কাজ করেছেন। 4টি ঘটনা ঘটেছে এবং এটা খুবই তুচ্ছ ঘটনা বলা যায়। এই ক্ষেত্রে মামলা হয়েছে কোর্টের নির্দেশে 2টি মামলা হয়েছে, আমাদের 1টি মামলা হয়েছে, আমাদের 2টি মামলা হয়েছে, এবং আমরা এই সবকটি মামলাতেই আমরা চার্জশিট প্রদান করেছি। আসলে যারা এইসব দুর্নীতির সাথে জড়িত থাকে এরকম একটি পরিস্থিতিতে বা যে কোনো পরিস্থিতিতে দুর্নীতির সাথে জড়িত থাকে, এরা আসলে মানবতার বিরুদ্ধ মানুষজন, পশুর সাথে তাদেরকে তুলনা করা যেতে পারে, তো তারা আসলে করবেই। সো সেই তুলনায় আমাদের জেলায় কিন্তু সেরকম ত্রাণ চুরি বা এই ধরনের অভিযোগগুলো খুব বেশি পাওয়া যায়নি, আর পাওয়া গেলেও তাদের বিরুদ্ধে জনপ্রতিনিধিরাই এগিয়ে এসেছেন তাদেরকে আইনের আওতায় সোপর্দ করার জন্য, এবং আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। ধন্যবাদ আপনাকে। রানাহারি ভাই, রানা ভাই আমাকে শুনতে পাচ্ছেন?
হ্যাঁ দর্শক, একটু যান্ত্রিক ত্রুটির কারণে কিছু কথা আপনার শুনতে পাননি। আমরা একটু সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। তো এবার আমি মেহেরপুর পুলিশ সুপারের কাছে আমি জানতে চাচ্ছি যে খুব সন্নিকটে ঈদুল আজহা। আমরা জানি যে সারা বাংলাদেশে, বিশেষ করে রাজধানী ঢাকা, যে কোরবানির পশুটার একটা বড় একটা সরবরাহের জায়গা কিন্তু কুষ্টিয়া এবং মেহেরপুর। এবং ঢাকাতে খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে কোরবানির হাট, যেখানে বলা হচ্ছে যে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে সামাজিক দূরত্ব মেনেই পশুর হাট হবে। তবে আমরা জানি যে যখন বিশেষ করে কুষ্টিয়া মেহেরপুর এই অঞ্চল থেকে যখন পশু বোঝাই ট্রাক গুলো রাজধানীতে ঢোকে, সেখানে একটা পশুর সঙ্গে বেশ মানুষ, বিশেষ করে যে খামারিরা আছেন তারা, বিশেষ করে তারাও রাজধানীতে আসেন। এখনো পর্যন্ত করোনা ভাইরাসের আক্রান্তের দিক থেকে কিন্তু রাজধানী শীর্ষস্থানে রয়ে গেছে। সেই ক্ষেত্রে কুষ্টিয়া থেকে বা মেহেরপুর থেকে বা ওই অঞ্চল থেকে যে পশু নিয়ে যারা রাজধানীতে আসবেন বা দেশের বিভিন্ন অঞ্চলে যাবেন, সেই ব্যাপারগুলোতে কিভাবে তারা নিয়ন্ত্রণ করবেন, বিশেষ করে তারা আবার যখন ফিরে যাবেন, ফিরে গেলে কতটুকু তারা কি আসলে সংক্রামিত হয়ে যাচ্ছে কিনা। কারণ বিশেষ করে আপনারা জানেন যে যখন পশুর হাট গুলো বসবে, এখানে ক্রেতা বিক্রেতার মধ্যে আসলে কতটুকু সামাজিক দূরত্ব মেনে চলা যাবে সেটা কতটুকু আমরা এখনো বুঝতে পারছি না। কারণ এমন পরিস্থিতিতে এখনো পর্যন্ত আমরা কখনোই কোনো পশুর হাট বা কোনো জনসমাগম এখনো আমরা দেখতে পাইনি। আপনারা জানেন যে গত ঈদ উল ফিতরেও কিন্তু সারা দেশে ওইভাবে কোনো শপিং মল বা কোনো মার্কেট খোলা ছিল না। তবে এবার যেহেতু আমাদের সামনে চলে আসছে ঈদ উল আজহা, এবার পশুর হাট রাজধানী সহ সারা দেশেই কোনো না কোনো ভাবে পশুর হাট গুলো বসবে, সেখানে কেনাকাটা হবে। তো কুষ্টিয়া মেহেরপুর এই দুই জেলা থেকে, যেহেতু বাংলাদেশের এই দুটো জেলা থেকে কিন্তু পশুর একটা বড় সরবরাহ সারা দেশেই চলে, তো এবার এই পশুর হাটে পশু সরবরাহ এবং এখান থেকে করোনা ভাইরাসের আক্রমণটা মেহেরপুর বা কুষ্টিয়ার জন্য ঝুঁকি হবে কিনা এবং সেটাকে কিভাবে রানামিত ভাই আমি বলবো। রানামিত ভাই আমি বলবো। হ্যাঁ জি বলুন। হ্যাঁ জি বলুন। আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্নটা আমি পেয়েছি। তো তার আগে একটু ওই দুই একটা কথা একটু ভূমিকা করে নেব, সেটা হলো ত্রাণের চালের বিতরণ, তারপরে আপনার এই প্রশ্নে আসবো। তো বিষয়টা হলো যে আমি আমার জেলার কথা আমি একটু বলি। বিষয়টা হলো যে এইখানে এই ত্রাণের যে আপনি জানেন যে এখানে মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মহোদয় রয়েছেন। তো বেসিক্যালি এখানে ওনার নির্দেশনা এবং অন্যান্য আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ এখানে আছেন এবং অন্যান্য ইউনিয়ন পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার এরা আছেন, সবার সমন্বয়ে কিন্তু এখানে ওই তালিকা করা হয়েছিল। তালিকা করে সেই তালিকাটা করে হলো আপনার ইউনো সাহেবরা, জেলা প্রশাসনের মধ্যে একটা তালিকা করা হয় এবং এই তালিকাটা এমন ভাবে করা হয়েছিল, যদি আপনি ধরেন প্রথম দিকে এক দুজন মানে দুইবার বা তিনবার পেয়ে গেলে হয়তো ধরা যায় না, কিন্তু পরবর্তীতে এমন একটা সিস্টেম করা হলো কম্পিউটারের মাধ্যমে, যাতে আপনার একটা ফিল্টার করা যায় যে কেউ যদি দুইবার পেয়ে থাকে সেটা কিন্তু সেটা বোঝার একটা উপায় ছিল, এবং যদি তিনবার পেয়ে যায় এই সিস্টেমটা কিন্তু প্রথম দুই একবারে করা হয়নি, এরপরে কিন্তু এভাবে করা হয়েছে। কেন? কারণ হচ্ছে যে যারা এই যে বারবার একটা আসলো যে যারা পাচ্ছে বারবার পাচ্ছে, আবার কেউ কেউ পাচ্ছে না, এরকম একটা বিষয় এখানেও ছিল। তো যাই হোক, এটাকে সামনে রেখে পরে কিন্তু এইভাবে এটাকে তালিকাভুক্ত করা হলো এবং এখানে কিন্তু আপনি মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশনার আলোকে জেলা প্রশাসন এবং আমরা কিন্তু আমাদের পুলিশের পক্ষ থেকে আমরা এই যে সব জায়গায় আপনি ত্রাণের যে চাল ডিস্ট্রিবিউশন, এরপরে যদি আপনি বলেন টিসিবির কথা যদি বলেন, এরপরে খোলা বাজারে যে পণ্য বিক্রি মানে ইয়ার টিসিবি যেটা আছে, এছাড়াও আপনার করা হয়েছিল যে 10 টাকা কেজি দরে চাল যেটা দেওয়া হয়েছিল, এটা এই যে যারা ডিলার ছিল
আমাদের কিন্তু একেবারে তালিকা মানে কোন কোন জায়গায় দেবে যখন ইয়ে করবে তার আগের দিন কিন্তু আমরা ইয়ে থেকে উপজেলা প্রশাসন থেকে কিন্তু আমরা তালিকাটা নিয়ে নিয়েছিলাম যে কোথায় ডিস্ট্রিবিউশন হবে, কত কেজি চাল বিতরণ হবে। সেখানে কিন্তু আমরা আমাদের যারা আপনারা জানেন যে আমাদের ডিএসবি সাদা পোশাকে কাজ করে, আমাদের ডিবি কাজ করে, তা আমরা ডিএসবি কে ডেডিকেটেডলি থানার পাশাপাশি থানা ধরেন ইউনিফর্ম ফোর্স তারা তো দৃশ্যমান থাকে, তাদের পক্ষে কিন্তু অনেক কিছুই জানা সম্ভব হয় না, তারা হয়তো সাদা চোখে দেখে, কিন্তু এই যে ডিএসবির মাধ্যমে কিন্তু তাদের এই যে জিনিসগুলো কতটুকু দিচ্ছে কতটুকু মানে ঘন্টায় ঘন্টায় এটাকে মনিটর করা, মানে ভিতরে গোপনে মনিটর করা বা ইয়ে করা, এই কাজগুলো কিন্তু করা হয়েছে, যার কারণে কিন্তু তারা এবং সাথে সাথে ডিস্ট্রিবিউশনের সাথে সাথেই কতটুকু মানে এই যে 10 টাকা কেজি দরের চাল কতটুকু দিল এবং কতজনকে দিল তাদের একেবারে টিপসই, যারা টিপসই এবং তারা সাইন করে সাইন, ওই শীটটা কিন্তু আমরা সাথে সাথে নিয়ে নিয়েছি। এবং ওই মানে এই জন্য কিন্তু আর কিন্তু পরবর্তীতে হিসাব করে যে একটা গ্যাপ তৈরি করা, এটার কিন্তু কোনো সুযোগ এখানে ছিল না। তো এটা গেল আপনার হলো ওই 10 টাকা কেজি দরের চাল, তবে এখানে এটার ব্যাপারে কোনো ধরনের কোনো দুর্নীতি হয়েছে বলে আমাদের নলেজে কিন্তু আসে নাই। আর ওএমএস এর যেটা বলেন, ওএমএস এর কোনো হ্যাঁ দু একটা তালিকার ক্ষেত্রে হতে পারে যে তালিকা হয়তো দেখা গেছে গ্রাসরুট পর্যায়ে তালিকা করতে দেওয়া হয়েছে, তখন হয়তো বা কারো একটু বেশি পরিচিত তাদের হয়তো নামগুলো আসছে বেশি, হয়তো একটু কম পরিচিত হলে তাদের নামগুলো একটু হয়তো একটু একেবারে যে বাদ গেছে তা কিন্তু না, যারা একেবারেই নিডি যাদের প্রয়োজন ছিল তারা কিন্তু একেবারেই শেষ পর্যন্ত কিন্তু আর বাদ পড়ে নাই, কারণ এটা তো একাধিকবার দেওয়া হয়েছে, এটা একটা চলমান প্রক্রিয়া এখনো চলমান আছে। অতএব এইখানে কিন্তু আমাদের এখানে কিন্তু এই ত্রাণের বিশেষ করে ইয়ের যেটা ত্রাণের চাল যেটা এটার ব্যাপারে কিন্তু বড় ধরনের কোনো অভিযোগ মেহেরপুরবাসীর এরকম নাই, কিন্তু একটা অভিযোগ একটা পত্রিকা একসময় আসছিল যে এরকম কোনো জায়গায় নাকি পাচ্ছে না, কিন্তু আমরা কিন্তু সেটার আলোকে যখন আমরা আমাদের ডিএসবি এবং ডিবির মাধ্যমে সেটা দেখলাম, পরে দেখলাম যে ওনার যে স্থাপনা আছে উনি আসলে ওইভাবে ওই এটা পাওয়ার কথা ওনার না, তারপরেও কিন্তু একবার উনি পেয়েছেন। তো অতএব অনেক সময় মানে হয়তোবা আমরা একেবারেই ভালো গভীরে না যে হয়তো বলে দেই যে অমুকে পায় নাই তমুকে পায় নাই, কিন্তু যখন এটার গভীরে যাওয়ার পরে যখন দেখা হলো তখন দেখা গেলো যে এক দুইবার পায় নাই এমন কোনো মানে যাদের আসলে প্রয়োজন এরকম লোক কিন্তু নাই। আর যেটা সব জেলাতেই, আর আপনি এটা জানেন, এটা হয়তো আর ওইভাবে হাইলাইট নাই করলাম, আর আমাদের তো আমাদের নিজস্ব সদস্যদের মাধ্যমে আমরা কিন্তু সব জেলার এসপিরাই কিন্তু এই কাজটা কিন্তু মানে আমরা গোপনে, এটা অনেকেই আছে যে তাদেরকে ওইভাবে তারা ওইভাবে আসতে পারে না, গোপনে গোপনে জেনে আমরা কিন্তু আমাদের সদস্য দিয়ে আমরা অফিসাররা নিজেরাই কিন্তু সেখানে কুষ্টিয়া জেলা যেমন করেছে এবং অন্য জেলাও যেমন করেছে, আমরাও কিন্তু সেভাবে সেই কার্যক্রমগুলো কিন্তু বিভিন্ন সম্প্রদায়ের ভিতরে, আপনি যদি বলেন যে এই যে যারা শ্রমিক পর্যায়ে আছে, তারপরে রিক্সা চালক যারা আছে, তারপরে বিভিন্ন ধরেন বেদে সম্প্রদায়ের লোক, তারপরে হচ্ছে হিজরা সম্প্রদায়ের লোক এবং অন্যান্য যারা শ্রমিক পর্যায়ের লোক, যারা একটা প্রান্তিক লোকজন ছিল, প্রতিটা ক্ষেত্রে সেগমেন্ট করে করে তাদের তালিকা করে করে কিন্তু এই সরকারি ত্রাণের পাশাপাশি আমরা কিন্তু আমাদের যতটুকু মানবিক সহায়তা দেওয়ার আমরা কিন্তু সেগুলো গোপনেও করেছি এবং এখনো করে যাচ্ছি। কিন্তু মানে আমরা ওই যেটা তানভীর যে কথাটা বললো, মানে কোথাও কিন্তু জনসমাগম করে এটা দেওয়া লাইন দিয়ে দিয়ে, আর যদিও আমরা কিছু করেছি সেটা কিন্তু সামাজিক দূরত্বটা মেনটেন করে সেটা করে মিনিমাম এই যে 1 মিটার বা 3 ফিট দূরত্ব রেখে কিন্তু সেটা করেছি, এবং এটা খুব একটা প্রকাশ্যে খুব একটা আমরা এটা করিনি কিন্তু এটা। এবং এখান থেকে মানে যেটা সরকারি ত্রাণ যেটা দেওয়া হয়েছে সেখানেও কিন্তু ওইরকম প্রথমে হয়তো 2-4 জায়গায় এরকম জনসমাগম হওয়ার পরে এটা কন্টামিনেটেড হতে পারে, এই কারণে কিন্তু তারপরে কিন্তু তাদেরকে আর কিন্তু বাড়িতে বাড়িতে কিন্তু তাদেরকে এই উপজেলা প্রশাসন এবং তারা কিন্তু তাদের এই ত্রাণের যে বিষয়গুলো এগুলো কিন্তু বাড়িতে বাড়িতে কিন্তু তারা পৌঁছে দিয়েছে। এগুলো মানে ওইভাবে কিন্তু জনসমাগম করে এইভাবে কিন্তু ওইভাবে করা হয়নি, যার কারণেই কিন্তু আজকে ধরেন এই যে মেহেরপুরে আমরা মানে ধরেন সংখ্যার দিক দিয়ে যদি মাত্র 120 জন কিন্তু আমার এখানে করোনা এই পর্যন্ত শনাক্ত হয়েছে এবং মারা গেছে আমাদের এর ভিতরে 6 জন, তার মানে 120 জন। আমাদের যদি আপনি ন্যাশনাল আসপেক্ট এটা বলেন, আমাদের যে এটা আক্রান্তের হার কিন্তু মাত্র 5.2%, যেখানে হলো 20%-এর মতো যদি আপনি বলেন ন্যাশনাল কিন্তু 20%, আমাদের এখানে 5.2%, তার মানে 4 ভাগে 1 ভাগ কিন্তু আমাদের এখানে আক্রান্তের হার। আর মৃত্যু হার মাত্র ধরেন এই 120 জনের ভিতরে 6 জন, এই 6 জন কিন্তু এটা আসলে এটা এই ট্রিটমেন্ট ব্যবস্থার আসার আগেই কিন্তু এই ঘটনাগুলো আমাদের ম্যাক্সিমামই তারা আক্রান্ত হয়ে গেছে বলে নাই বা এরকম টেস্টের আওতায় আসে নাই, যার কারণে কিন্তু এই মৃত্যুটা হয়ে গেছে। হয়তোবা তারা যদি টেস্টের আওতায় আগেই আসতো বা আগেই যদি বলতো তাহলে হয়তো আল্লাহ হয়তো তাদেরকে হয়তো হাত মানে আরো হায়াত দিতে পারতেন, এরকম একটা ব্যবস্থা হয়তো হইতো, সেরকম না, বিষয়টা হলো এরকম আর কি। আর যদি আমি পুলিশের কথা বলি, তুলনামূলক আমাদের হলো আমরা 52 জনকে কিন্তু আমরা টেস্ট করিয়েছি, তার ভিতরে আমাদের হলো আক্রান্ত হলো 5 জন, তার ভিতরে 2 জন অলরেডি আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছে আর 3 জন অসুস্থ আছেন।
ইনশাল্লাহ তাদের অবস্থা এখনো ভালো। তো পুলিশের আক্রান্তের সংখ্যা যদি বলেন সেটাও খুবই কম, কিন্তু জনসাধারণের তুলনায় দ্বিগুণ। তার মানে আমরা কিন্তু মানুষের সাথে যেহেতু আমাদের কাজ করতে হয় ঘনিষ্ঠভাবে, তার কারণে আমাদের আক্রান্ত হওয়ার বেশি হবে, এটাই কিন্তু স্বাভাবিক। এবং আমরা বাংলাদেশ পুলিশ আপনারা জানেন যে এই যে কন্ট্রিবিউশন, এই যে কয়েক হাজার পুলিশ সদস্য কিন্তু এখন আক্রান্ত, মারা গেছে। আপনি জানেন যে 50 ক্রস করে গেছে অলরেডি 2-3 দিন আগে। এই যে বাংলাদেশ পুলিশের যে ডেডিকেশন, যে ত্যাগ, এটা আমরা কিন্তু কোনো সময় আমাদের এই দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা পিছপা হচ্ছি না। তো এটা হলো একটা বড় কথা। এখন আপনি যে প্রশ্নটা করেছিলেন সেই প্রশ্নে আসি। এখন এই যেটা হলো কোরবানির গরুর হাট সংক্রান্ত যে প্রশ্নটা করেছেন, তো এইখানে আমরা কিন্তু অলরেডি আমাদের ডিআইজি মহোদয় কিন্তু আমাদের 10 জেলার এসপিকে অলরেডি নির্দেশনা দিয়েছেন। আমাদের আইজি স্যার যে নির্দেশনাগুলো ওখান থেকে এসেছে সেন্ট্রালি, সেটা কিন্তু আমাদের ডিআইজি মহোদয় আমাদের গত 15 তারিখে ক্রাইম কনফারেন্স ছিল, ওখানে কিন্তু ইলাবোরেট উনি কিন্তু এটা নিয়ে বিস্তারিত পশুর হাট নিয়ে কথা বলেছেন, বা এই যে কোরবানির পরে যে বর্জ্য ব্যবস্থাপনা, তারপরে আপনাদের এই যে ঈদের জামাত সংক্রান্ত কথা বলেছেন। এছাড়া চামড়া প্রতিবার যে চামড়া পাচার হয়ে যায় অনেক সময় বিভিন্ন ভাবে হয়, এটা যাতে না হয়। তো এই ব্যাপারে কিন্তু আমরা অলরেডি এসে আমাদের যারা কর্মকর্তা, অফিসার ইনচার্জ এবং অন্যান্য আমাদের যারা আছে তাদের সাথে আমরা অলরেডি কথা বলেছি, এবং আমরা আগামী পরশুদিন আবার এই পশুর হাটের যারা ইজারাদার আছেন এবং এর সাথে যারা ব্যবস্থাপনা যারা সংশ্লিষ্ট আছেন এবং অন্য ঈদ জামাত নিয়ে এটা কিন্তু একটা বড় মিটিং হবে। মিটিং এ কিন্তু আমরা সেটা নিয়ে কথা বলবো, এবং সেই ব্যাপারে আমাদের যে নির্দেশনাগুলো আছে সেটার আলোকে কিন্তু ব্যবস্থাগুলো নেওয়া হবে। এখন আপনার অবগতির জন্য বলে রাখি, আসলে মেহেরপুরে কিন্তু ওইভাবে ধরেন একেবারে কোরবানিকে সামনে রেখে 3-4-5 দিন, এক সপ্তাহ, যেমন ঢাকা বা অন্য জায়গায় সিটি কর্পোরেশন যে হাটগুলো দেয় সেটা থাকে এরকম ভাবে যে সেখানে হয়তো আপনার 7 দিন ব্যাপী একটা হাট এভাবে কন্টিনিউয়াসলি চলে। কিন্তু আমাদের জেলায় হচ্ছে যে প্রতি সপ্তাহে কিন্তু 2টা হাট আছে, এবং এইগুলোই কিন্তু চলমান আছে। এবং ঈদের সময় 1-2টা হয়তো যেটা হলো যেটা খাসি বা ছাগলের হাট যেটা বলে 2-1টা হাট বাড়তে পারে। এছাড়া যে হাটগুলো আছে এটা একেবারে আগের থেকে নির্ধারিত হাট, এইগুলোই কিন্তু সাপ্তাহিক বেসিস হিসেবে হয়, এইভাবেই কিন্তু এগুলো হবে। এবং আমাদের হাটগুলো এখানে যেটা আছে, আমাদের হাটগুলো সন্ধ্যার আগে শেষ হয়ে যায়, সকালে শুরু হয় সন্ধ্যার আগে শেষ হয়ে যায়। হ্যাঁ, একটা বিষয়টা আমি ওই কথায় আবার ফিরে যাই যে আমাদের যে সচেতনতা যেটা আছে, মানে অ্যাওয়ারনেস যেটা আছে, এটা যদি আমরা নিজেরা যদি ওইভাবে যদি সচেতন না হই, আপনি দেখতে পাবেন যে আমরা কিন্তু এর আগে দেখছেন আপনারা যে আমরা বক্স সিস্টেম করেছি, আমাদের হাটগুলো যে নির্ধারিত জায়গায় মানে সংকুচিত ছিল সেখান থেকে কিন্তু আমরা মাঠে নিয়ে গেছি, বিভিন্ন জায়গায় নিয়ে গেলে বক্স সিস্টেম করে দিয়ে মানে সামাজিক দূরত্বটা কিন্তু আমরা সেভাবে মেনটেন যেভাবে করা যায় মানুষকে সেভাবে কিন্তু আমরা সেই অ্যাওয়ারনেস বিল্ড আপটা করেছি। কিন্তু এখন পশুর হাট কিন্তু এখন আর ওইভাবে সরানো যাচ্ছে না, কারণ এটা একটা ডেজিগনেটেড জায়গায় আছে এবং কিছু কিছু জায়গা আছে এটা বৃদ্ধি করার মানে যাচ্ছে না, যার কারণে ওই পশুর চাপের কারণে হয়তো সেটাকে আমাদের সেই ম্যানেজমেন্টে যেতে হবে। তবে আমরা যেটা করব, মানে আমরা চেষ্টা করতেছি যে এক দিক দিয়ে ঢুকে আর এক দিক দিয়ে, মানে ওয়ান ওয়ে সিস্টেম যেটা করা আর কি, ধরেন ঢুকে আর এক দিক দিয়ে বের হয়ে গেলাম, এই সিস্টেমটা আমরা চেষ্টা করব করার জন্য। তবে 100% সফল হব বলে আমার কাছে মনে হচ্ছে না, কারণ বাস্তবতা ভিন্ন। তবে আমরা চেষ্টা করব যে যতটুকু দূরত্ব, সামাজিক দূরত্ব রক্ষা করা যায় ততটুকু করব, এবং মাস্ক যাতে 100% পরিধান করি, হ্যান্ডটা যাতে সুন্দরভাবে স্যানিটাইজ করার ব্যবস্থা থাকে, যাতে হাতটা বারবার যারা হাটে আসবে তারা যাতে এটাকে সেভাবে করতে পারে, এই ব্যবস্থাপনাটা আমরা অলরেডি আমরা ওসিদের মাধ্যমে এবং আমরা নিজেরা অফিসাররা এটা কিন্তু আমরা ইজারাদারদেরকে ব্রিফ করেছি, সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। কিন্তু আমি আমার আরেকটু প্রশ্ন সংযোজন ছিল, সেটা আমি একটু বলি। সেটা হচ্ছে কুষ্টিয়া, মেহেরপুর এই জেলাগুলো থেকে সারা দেশে কিন্তু গরুর একটা বড় সরবরাহ আসে, বিশেষ করে ঢাকা শহরে যতগুলো হাট বসবে, এবং ঢাকা শহরে যে হাটের যে গরুর যে যারা খামারি থেকে শুরু করে যারা গরু বিক্রির সঙ্গে যে সব ব্যবসায়ীরা জড়িত আছেন, বাংলাদেশের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই 3টা জেলা থেকে কিন্তু গরুর একটা বড় সরবরাহ সারা দেশেই কিন্তু হয়। সেই ক্ষেত্রে দেখা যাবে যে এবছরও গরুর এই সরবরাহটা কিন্তু এই 2টো জেলা থেকে যাবে। আমি 2জন পুলিশ সুপারের প্রথমে মেহেরপুর পুলিশ সুপারের কাছে আমি জানতে চাই যে মেহেরপুর থেকে যে পশু ঢাকাতে ঢুকবে বা দেশের বিভিন্ন জায়গায় ঢুকবে, এটার সঙ্গে আসলে খামারি, এর সঙ্গে ব্যবসায়ীরা জড়িত থাকেন, এবং আপনি জানেন যে এক একটা ট্রাকের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় 5-7 জন করে ব্যক্তি কিন্তু থাকবেন। তারা আবার কিন্তু ঢাকাতে বা দেশের অন্য কোনো জায়গার হাটগুলা শেষ করে ঈদের ঠিক আগ মুহূর্তেই আবার তাদের জেলায় ফিরে যাবেন। সেই ক্ষেত্রে ঢাকা থেকে হোক বা অন্য কোনো জেলা থেকে হোক, তখন তারা ফিরবেন, তখন
তারা কি সংক্রামিত হয়ে ফিরছেন বা তারা কিভাবে তারা পরিবারের সঙ্গে মিশবেন, সেই ক্ষেত্রে এই নিয়ন্ত্রণটা কিভাবে করবেন আপনারা? প্রথমে আমি মেহেরপুর পুলিশ সুপার খেলেন। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ। আমি বলি আসলে তাহলে আবার ওই পিছনে আমাকে ফিরে যেতে হবে। আসলে বিষয়টা হলো এরকম যে আমরা কিন্তু আপনাকে বলেছি শুরুতেই যে আমাদের কিন্তু স্থায়ী চেকপোস্ট যেটা মানে একেবারেই মানে বাসকল সিস্টেম না, একটা স্টিল দিয়ে পিলার ইয়ে করে দিয়ে কিন্তু 4টা জায়গায়, যেটা আমাদের আমি আপনাকে শুরুতেই বলেছি যে এটা কিন্তু আমাদের সেই চেকপোস্ট গুলো কার্যক্রম কিন্তু এখনো কিন্তু চলমান। যদি আমি এক নাম ধরে ধরে বলি, আমি যদি কুষ্টিয়া থেকে ঢুকতে খলিশাকুন্ডির পরে এসে আমাদের আকুপুরে কিন্তু একটা স্থায়ী চেকপোস্ট এখানে আছে। চুয়াডাঙ্গা থেকে যদি ঢোকে হিমায়তপুরে এখানে আছে। আবার যদি নতুন দ্বাদশপুর যদি চুয়াডাঙ্গা থেকে ঢোকে এখানে আছে। আবার যদি মুজিবনগরের দিকে আপনি যান সেক্ষেত্রে আমার এই যে আটকবর যেটা বলে এখানে কিন্তু আমার স্থায়ী চেকপোস্ট এখানে আছে। এবং এটা কিন্তু আমরা কিন্তু বন্ধ করিনি, এটা কিন্তু একেবারে সেই করোনার যে প্রথম সময়টা এই সময় থেকে কিন্তু এগুলো চলমান আছে। তো এই জায়গাগুলো কিন্তু আমরা সেভাবে মেনটেন, এবং এখানে কিন্তু রেজিস্টার দেওয়া আছে। আমরা প্রতি টাইমে যেটা বলছি যে শুরুতে আপনাকে বলেছিলাম যে এখানে স্যানিটাইজ করার ব্যবস্থা আমরা করেছি, 100% করার চেষ্টা করি। তারপর জনবলের ক্ষেত্রে অনেক সময় আমরা কিন্তু এখানে কিন্তু স্থানীয় জনগণকেও কিন্তু সম্পৃক্ত করেছি, করে কিন্তু তাদেরকেও কিন্তু আমাদের পুলিশের সঙ্গে রেখেছি। এবং এই জায়গাগুলোতে আপনার অবগতির জন্য আরেকটু বলি যে আমরা কিন্তু এখানে অফিসার নিয়োগ করেছি। কারণ হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আনসার বা অন্য কেউ থাকলে বিভিন্ন ধরনের অভিযোগও অনেক আসতে পারে, যার কারণে আমরা কিন্তু আমাদের কমপক্ষে একজন এসআই মানে যেটা দায়িত্বশীল কর্মকর্তা দিয়ে কিন্তু আমরা এই চেকপোস্ট গুলো আমরা কিন্তু এই ব্যবস্থাগুলো রেখেছি। এখন যদি আর একটু যদি একেবারে মানে টু দা পয়েন্টে আসি, ধরেন আমাদের এই যে যেটা আপনি বললেন যে ট্র্যাক, হ্যাঁ অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। যেমন আজকেও কিন্তু আমি বেশ কয়েকটা ট্র্যাক যারা এখান থেকে গরু কিনে নিয়ে কিন্তু পিরোজপুরের মতো জায়গাও কিন্তু আজকে গেছে, বা অন্যান্য জায়গায় এরকম জায়গাগুলো আছে। আমরা কিন্তু তাদের সাথে কিন্তু এই যোগাযোগ রক্ষা করে এই যে যাতে সুন্দরভাবে তারা যেতে পারে। ধরেন এক একটা ইভেন বাইরের থেকে ওরা ট্রাক নিয়ে আসে, ধরেন 4জন 5জন করে লোক আসে কিনে নিয়ে। কারণ আপনি জানেন যে মেহেরপুর হচ্ছে যে এখানে অনেক খামারি, এখানে প্রায় লক্ষাধিক পশু এখানে লালন পালন করা হয়। তার হয়তো 50 বা 60% এখানে চাহিদা আছে, এবং বাকিগুলো কিন্তু ঢাকা বা অন্যান্য জায়গায় অন্যান্য জেলার চাহিদা কিন্তু এগুলো দিয়ে পূরণ হয়। এরকম কুষ্টিয়া তো এরকম আছে, মানে এখানকার গরু কিন্তু বিখ্যাত, মেহেরপুর কুষ্টিয়া এবং এই এলাকার গরু কিন্তু গরুও যেমন বিখ্যাত, আবার যদি আপনি খাসি বা ছাগলের কথা বলেন এটাও কিন্তু এই এলাকার ব্ল্যাক বেঙ্গল গোট এটাও কিন্তু বিখ্যাত। এবং এই জন্য কিন্তু ঘরে ঘরে এইগুলোর চাষ হয়। তো এবার যেটা লক্ষ্য করা যাচ্ছে, এবার কিন্তু হয়তো বা মানুষের সক্ষমতা কিছুটা কমে গেছে, কিন্তু উৎপাদন কিন্তু কমে নাই, যার কারণে আমরা শঙ্কিত আছি যে হয়তো বা এবার ন্যায্য মূল্যটা সেটা আসলে খামারিরা পাবে কিনা। তবে এটা নিয়ে কিন্তু আমরা অলরেডি কাজ করেছি। আপনি জেনে খুশি হবেন যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা, রাষ্ট্রীয় যে নির্দেশনা ওখানে আছে যে এই যে সেক্ষেত্রে আমরা অনলাইন গরুর হাট, যেটা অনলাইন পশুর হাট ব্যবস্থাপনা কিন্তু অলরেডি উদ্বোধন করা হয়ে গেছে। আমাদের মাননীয় জনপ্রশাসন মন্ত্রী মহোদয় কিন্তু এটা উনি উদ্বোধন করেছেন। এবং এটা আমরা ওইখানে পশুর ওজন থেকে শুরু করে ওজন মাপ সবকিছু দিয়ে কালার থেকে শুরু করে একটা বর্ণনা এমন ভাবে দেওয়া এখানে থাকবে, এবং সেটা থাকলে যাতে মানুষ অনলাইনও যাতে এটার অর্ডার দিতে পারে এবং তারা সেই টাকা হবে। ধরেন যেটা হলো বিকাশ বা ইউকাশ বা অন্যান্য যে নগদ বা অন্যান্য যে মাধ্যমগুলো আছে, এবং যেটা হলো ব্যাংকিং চ্যানেল, এটার মাধ্যমে যাতে করতে পারে, জেলা প্রশাসনকে কিন্তু ওই ধরনের নির্দেশনা কিন্তু মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় দিয়েছেন। এবং এটা রাষ্ট্রীয় নির্দেশনা, এবং আমাদের আইজিপি স্যারের নির্দেশনাও এরকম, আমাদের রেঞ্জ ডিআইজি স্যারের নির্দেশনা এরকম, যাতে এই জিনিসগুলো এবার যাতে অনলাইন মাধ্যমে, যেহেতু আমাদের একটা অন্যরকম এবার বৈশ্বিক পরিস্থিতি অন্যরকম, যেহেতু কোভিড-19 যে ভয়াবহতা এটা আছে, এটাকে মোকাবেলা করে এটাকে সামনে রেখেই কিন্তু এই অনলাইন ইয়েটা কিন্তু চালু হয়ে গেছে। হয়তো এবার প্রথমবার আমরা হয়তো অতটা সাড়া না পেলেও বা অন্যান্য জেলা এত সাড়া, কারণ আমরা এটা অভ্যস্ত হইতে একটু সময় লাগবে। এটা কিন্তু চালু হয়ে গেলে কিন্তু একটা দারুণ একটা ভালো এটা একটা ভালো পদ্ধতি। কিন্তু এটার পাশাপাশি আমাদের যে ফিজিক্যাল হাট গুলো আছে এগুলোতে আমরা ওই যে আবার সেই কথায় ফিরে যাই যে আমরা এই যে ট্রাক গুলো যাতে ওইভাবে গরু ইয়ে করে আমাদের এগুলো কিন্তু সন্ধ্যার ভিতরেই কিন্তু আমরা এখান থেকে আমরা শেষ করে ফেলবো, করে আমাদের কিন্তু রাতের ব্যবস্থা থাকতেছে না। তো আমরা সন্ধ্যার ভিতরে এগুলোকে যাতে সুন্দর করে ব্যবসায়ীরা এসে এগুলো তুলে নিয়ে সেভাবে সেই যাতে। আর একটু বলে রাখি, আমাদের হাটে কিন্তু আমরা কিন্তু মাস্ক বিনামূল্যে বিতরণ, এবং আমরা কিন্তু এই মাস্ক যাতে পর্যাপ্ত পেতে পারে এজন্য কিন্তু এখানে মাস্কের যারা এই যে বিক্রিরও ব্যবস্থা এখানে রেখেছি সুলভ মূল্যে, যাতে ওগুলো কিনে তারা ইয়ে করতে পারে। তবে বাস্তবতা এরকম যেটা দেখা গেছে দু একদিন আপনাকে একটু বলি যে মাস্কটা এখান থেকে ঠিকই আমরা হয়তো ঢোকার পথে পড়ে যাচ্ছে বা পুলিশকে সামনে পড়ে পড়তেছে, ভিতরে যাওয়ার মাস্কটা খুলে পকেটে রেখে দেয়। তো এরকম বিষয়গুলো তো আমাদের আছেই।
এই বিষয়গুলো আমরা যেহেতু পুরো মাত্রা আমরা সতর্ক না অভ্যস্ত না, যার কারণে আমরা এগুলো করি আর কি। হয়তো মনে করি যে আমরা হয়তো পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থাকে ফাঁকি দিলাম, তার মানে আমার মানে লাইফটা যে ঝুঁকির মুখে পড়তেছে, এটা কিন্তু অনেক সময় কেউ কেউ চিন্তা করে না। মনে করে যে হয়তো পুলিশকে ফাঁকি দিলাম মানে আমি বোধহয় একটা বড় ধরনের একটা লাভ বা স্বার্থ এরকম আমি হাসিল করলাম। আসলে বিষয়টা তো ওরকম না, যেহেতু আমরা ওইভাবে সচেতন না, যার কারণে এই প্রবলেম গুলো আছে। তবে হ্যাঁ, আমরা এই ট্রাক যাতে সুন্দরভাবে যেতে পারে আমরা সেভাবে যাতে আসে তাদের ঢোকার ব্যবস্থাও করে দিচ্ছি। আবার এইদিকে আমাদের যে ট্রাকগুলো আছে এবং বাইরের থেকে যে ট্রাকগুলো আসবে সেগুলোকে আমরা আলাদা টিম করে দিয়ে তারা যাতে নির্বিঘ্নে এখান থেকে যেতে পারে ওই ব্যবস্থা করে দিচ্ছি। এবং এর পাশাপাশি একটু বলে রাখি যে আমাদের কিন্তু নিরাপত্তা ব্যবস্থাটাও কিন্তু আমরা করেছি, মানে আমরা এক্সট্রা টহল ব্যবস্থা বৃদ্ধি করেছি যাতে এই টাকা পয়সা তাদের যাতে ছিনতাই না হতে পারে, মানে যাতে তারা নির্বিঘ্নে সুন্দরভাবে এই কেনাকাটাগুলো করে যাতে যেতে পারে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমি কুষ্টিয়া পুলিশ সুপারকে জানতে চাই, দর্শকদের এর আগে আমি আপনাদেরকে জানাতে চাই, করোনা পরিস্থিতিতে মানবিক পুলিশ বিশেষ করে আমাদের যে সীমান্তবর্তী দুটি জেলা কুষ্টিয়া ও মেহেরপুর, এই দুটি দর্শক আমাদের সঙ্গে কুষ্টিয়া পুলিশ সুপার একটু সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছেন। দর্শক যেটা বলছিলাম যে কুষ্টিয়া এবং মেহেরপুর সীমান্তবর্তী দুটি জেলা, এখানে পুলিশ করোনা পরিস্থিতিতে খুব মানবিক একটা অবস্থান আছে, ঠিক কঠোর একটি অবস্থানে আছে মাদক নিরাময়ের ক্ষেত্রে। বিশেষ করে আপনারা জানেন যে কুষ্টিয়া মেহেরপুর জেলা দুটি সীমান্তবর্তী জেলা, এখান থেকে দেশের ভিতরে ফেন্সিডিল সহ বিভিন্ন মাদকদ্রব্য যে ঢোকে সেগুলোকে নিয়ন্ত্রণ করা হয়। সেগুলোকে নিয়ন্ত্রণের জন্য সীমান্তবর্তী এই দুটি জেলায় পুলিশের অবস্থানটা জিরো টলারেন্স অবস্থানে আছে। তো আমি এই ব্যাপারে যে আমাদের সঙ্গে একটু সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছেন কুষ্টিয়া পুলিশ সুপার, আমি মেহেরপুর পুলিশ সুপারের কাছেই আমি জানতে চাচ্ছি যে কঠোর অবস্থানটা যতটা মানবিক অবস্থানে করোনা পরিস্থিতিতে, ঠিক কঠোর অবস্থানে কিন্তু আমরা জানি যে ইসের ব্যাপারেও আপনারা মাদকের ব্যাপারেও আছেন। তো এ ব্যাপারে আমি একটু জানতে চাই যে আপনি দায়িত্ব গ্রহণের পর দর্শক আমাদের সঙ্গে আবারও কুষ্টিয়া পুলিশ সুপার যুক্ত হতে পেরেছেন। আমি কুষ্টিয়া পুলিশ সুপারের কাছে জানতে চাচ্ছি যে মানবিক পুলিশের যে অবস্থানটা সম্প্রতি সময়ে দর্শক উল্লেখ না করলেই নয় যে করোনা পরিস্থিতির মধ্যে বাংলাদেশের উপর থেকে একটি বড় ধরনের একটি ঘূর্ণিঝড় যায়, সেটা হচ্ছে আমপান। এবং এই আমপানে বিশেষ করে উপকূলীয় জেলা বাদেও কুষ্টিয়া মেহেরপুর অঞ্চলে কিন্তু বড় ধরনের একটা ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে আমরা জানি যে খুবই সম্প্রতি কুষ্টিয়া পুলিশ সুপার মহোদয় এবং ওনার সহধর্মিণী ওনারা নিজেদের অর্থায়নে একজন বৃদ্ধা মহিলার ঘর এবং যাবতীয় জিনিসপত্র ওনারা নিজেরাই এটা ক্রয় করে দিয়েছেন এবং আবারও করছেন। তো এখানে কিন্তু দর্শক আপনারা জানেন যে পুলিশ কিন্তু সারা দেশে, শুধুমাত্র কুষ্টিয়া মেহেরপুরের ক্ষেত্রে নাই, সারা দেশে পুলিশ করোনা পরিস্থিতিতে কিন্তু খুব মানবতার জীবনযাপন করা অনেকের পাশে এসে দাঁড়িয়েছেন। নিজেদের রেশনের যে চাল বা ডাল তেল যেগুলো পেয়ে থাকেন সেগুলো তারা রাতের অন্ধকারে কাউকে না জানিয়ে নিজেদের নাম না প্রকাশ করে অনেকের ঘরে পৌঁছে দিয়েছেন। এটা আসলেই কিন্তু দৃষ্টান্তমূলক অবস্থানে আছেন। আমি কুষ্টিয়া পুলিশ সুপারের কাছে জানতে চাচ্ছি যে মাদক নিরাময়ের ক্ষেত্রে আপনারা কিন্তু জিরো টলারেন্স অবস্থানে আছেন এবং আবার ঠিক মানবিক অবস্থানে আছেন করোনা পরিস্থিতিতে, সেখানেও আপনারা জিরো টলারেন্স আছেন যে যাতে করে এটা সংক্রমণ এভাবে ঘটতে না পারে। তো আমি আপনাকে জানতে চাচ্ছি যে বর্তমানে যে জনগণের মধ্যে যে পুলিশের ব্যাপারে একটা নেতিবাচক একটি ধারণা ছিল, করোনা পরিস্থিতি এবং মাদক নিরাময় এই দুটো ক্ষেত্রে এখন আপনারা কুষ্টিয়ার বিশেষ করে আমি কুষ্টিয়া মেহেরপুরের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হয়। আমি কুষ্টিয়া পুলিশ সুপারের কাছে জানতে চাচ্ছি যে মাদক নিরাময় এবং করোনা পরিস্থিতি এই দুটি অবস্থানে পুলিশের ভূমিকা এবং জনগণ কিভাবে আপনাদেরকে গ্রহণ করছেন। ধন্যবাদ আপনাকে। আমি একটি কথা বলতে চাই যে আসলে বাংলাদেশ পুলিশ করোনা পরিস্থিতিতে হয়তো একটি অনন্য উচ্চতায় পৌঁছে গিয়েছে। মাদকের ক্ষেত্রে বর্তমান আইজিপি মহোদয়ের নির্দেশে আমরা কাজ করছি, এজন্য হয়তোবা মানুষ আমাদেরকে অনেক বেশি ভালোবাসছে। বাট ইতিহাস কিন্তু ডিফারেন্ট কথা বলে। বাংলাদেশ পুলিশ কিন্তু সবসময় বাংলাদেশের সাধারণ মানুষের পাশে ছিল, জাতির পাশে ছিল এবং দেশের পাশে ছিল। আমি উদাহরণস্বরূপ বলতে চাই যে
মহান স্বাধীনতা যুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রথম শহীদটি হয়েছে কিন্তু বাংলাদেশ পুলিশের সদস্য, এবং পাকিস্তানি হানাদার বাহিনীকে যে প্রতিরোধ যুদ্ধে প্রথম বুলেটটি পাকিস্তানের উপর নিক্ষেপ করেছে কিন্তু বাংলাদেশ পুলিশের সদস্য। এছাড়া বাংলাদেশের প্রতিটি ক্রান্তিকাল আপনারা জানেন যে বিএনপি জামাত সরকারের আমলে সারা দেশে একসঙ্গে বোমা চার্জ হয়েছে, জঙ্গির উত্থান হয়েছে। এই সময় কিন্তু বাংলাদেশ পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং তাদেরকে অ্যারেস্ট করেছে। এর পরবর্তীতে আপনারা জানেন যে যখন 13-14 সালের স্বাধীনতা বিরোধী চক্রের যে আগুন রাজনীতি শুরু করলো বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, তখন কিন্তু বাংলাদেশ পুলিশের প্রায় 29 জন সদস্য কিন্তু অকুতোভয় সদস্য তাদের জীবন দিয়েছে বাংলাদেশের মানুষের জীবন নিরাপত্তার জন্য, এবং প্রায় কয়েকশো পুলিশ সদস্য আহত হয়েছে। আপনারা টিভি মিডিয়াতে আপনারা সবসময় দেখেছেন। এর পরবর্তীতে 15-16-তে এসে হলি আর্টিসান ইনসিডেন্ট সহ বা কিশোরগঞ্জের ইনসিডেন্ট সহ বিভিন্ন জঙ্গি যে আক্রমণগুলো আমাদের দেশের উপর হয়েছে, প্রতিটা ক্ষেত্রেই পুলিশ কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছে এবং পুলিশের অকুতোভয় সদস্যরা কিন্তু নিহত হয়েছেন, দেশের জন্য শহীদ হয়েছেন। মানুষ জাতি যখন বিপদে পড়েছে এদেশের, বাংলাদেশ পুলিশ কিন্তু সবসময় মানুষের সাথে ছিল। মানুষকে মুক্তির জন্য বাংলাদেশ পুলিশ তাদের জীবন দিয়ে এগিয়ে এসেছেন। তেমনি করোনা পরিস্থিতিতেও বাংলাদেশ পুলিশ সেভাবে এগিয়ে এসেছেন। আমি একটু মানবিক কারণ একটু ব্যাখ্যা করতে চাই। দেখেন, আমরা কিন্তু বেসিক্যালি আমাদের মূলত দায়িত্ব হচ্ছে কি আইন শৃঙ্খলা রক্ষা করা। আমরা দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলাগুলো রক্ষা করি, যাবতীয় কাজগুলো করি, প্রোঅ্যাক্টিভ অ্যাক্টিভিটিস গুলো করি, যাতে কোনো জায়গায় আইন শৃঙ্খলার অবনতি না হয়, মামলা তদন্ত এই কাজগুলো আমরা করি, আইনের আওতায় আনি। কিন্তু যখন এই করোনা পরিস্থিতি হলো, আমরা পুলিশের সাথে সাথে কিন্তু আমরা কিন্তু মানুষ, এই মানুষ হিসাবে আমরা তো আর বসে থাকতে পারি না। দেখেন, এই মানুষকে সচেতনতা এই জেলাতে প্রথম কিন্তু আমরাই শুরু করেছি। বাংলাদেশ পুলিশ, শুধু জেলা না, এই পুরো বাংলাদেশে বাংলাদেশ পুলিশ সম্ভবত বাংলাদেশ পুলিশই সেই অর্গানাইজেশনটা যে প্রথমেই এই যে মানুষের মাইকিং করে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, সাবান বিতরণ করা, নিজের অফিস গুলোকে স্যানিটাইজার করা, এগুলো বাংলাদেশ পুলিশ করেছে। আমরা এই করোনা পরিস্থিতিতে বিশ্বাস করেন আমাদের পুলিশ সদস্যরা 24 ঘন্টা তো ডিউটি করছে, সাথে সাথে আমরা জীবন জন্মানো থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি কাজে বাংলাদেশ পুলিশের সদস্যরা ছিল। যখন সাধারণ ছুটি ঘোষণা করা হলো 26শে মার্চ পর্যন্ত, সন্ধ্যার পরে গাড়ি চলছিল না, কিন্তু আমাদেরকে ফোন দিয়ে প্রসূতিরা বলেছে যে স্যার কোনো গাড়ি পাচ্ছি না, আমার ওয়াইফের বাচ্চা হবে বা আমার বাচ্চা হবে, আমরা কিভাবে আমরা হসপিটালে পৌঁছাবো। আমাদের গাড়িগুলো কিন্তু ব্যবহার হয়েছে অ্যাম্বুলেন্স হিসাবে, আমাদের টহল গাড়িগুলো আমরা তাদেরকে হসপিটালে পৌঁছে দিয়েছি। শুধু প্রসূতির ক্ষেত্রে না, প্রতিটা ক্ষেত্রেই অসুস্থ রোগীকে আমরা হসপিটালে পৌঁছে দিয়েছি। আমরা প্রথমে আমাদের কুষ্টিয়া সদরে যে হসপিটালটি আছে, আমাদের সদর হসপিটাল, এখানে কিন্তু আমাদের প্রথমে সেরকম ভাবে আমাদের ডক্টরসরা কিন্তু সামগ্রী গুলো পায়নি, যে সুরক্ষা সামগ্রীগুলো সেইভাবে প্রথম পর্যায়ে এসে পৌঁছায়নি। আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু প্রথমে আমরা সিভিল সার্জনের হাতে 800টি পিপি তখন অনেকে নামটা কেবল শুনেছে, দেখে নাই, কিন্তু আমরা জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু আমরা ডক্টরসদেরকে 800টি পিপি আমরা প্রদান করেছি, যে তারা যেহেতু একদম ফ্রন্টে যুদ্ধ করছেন, আমরা কিন্তু তাদের জন্য এটা করেছি। তাদের হ্যান্ড স্যানিটাইজার থেকে শুরু করে তাদের গ্লাভস, মাস্ক আমি আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু আমরা আমাদের হসপিটালে আমরা সরবরাহ করেছি। দেখেন, এই যে আমরা চেকপোস্ট গুলো করেছি, যে আমাদের এসপি মেহেরপুর যেটা বললো, আমরা বাজারকে বড় জায়গায় স্থানান্তরিত করেছি, ওয়ান ওয়ে করেছি, এগুলো কিন্তু পুলিশের সদস্যরাই করেছে। এছাড়া দেখেন, এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছিল যে যখন যদি কোনো অসুস্থতায় মানুষ মারা যাচ্ছিল, এই লাশটা দাফন করার জন্য তার আত্মীয় স্বজন আসছিল না, বাংলাদেশ পুলিশের অকুতোভয় সদস্যরা কিন্তু এগিয়ে এসেছে। আমাদের যে কুইক রেসপন্স টিমটা গঠন করা হয়েছে প্রতিটি থানায় এবং জেলা সদরে, তারা কিন্তু যে সেই রাতের বেলায় সবাইকে উঠিয়ে লাশ দাফন করেছে, লাশ দাফনের যত ব্যবস্থা করা দরকার, এমনকি জানাজা পর্যন্ত পড়িয়েছে কিন্তু বাংলাদেশ পুলিশের সদস্য। এই যে যখন লিফট চলছিল বা ছুটিগুলো চলছিল, তখন কিন্তু যে ট্রাকে করে পণ্য পরিবহন করছিল, পণ্য পরিবহনের সময় যে ট্রাক
বা যেসব পণ্য পরিবহন গাড়িগুলো ছিল তারা কোথায় খাবে, কারণ রেস্টুরেন্ট সব বন্ধ ছিল, কোথায় খাবে সেটার কিন্তু ব্যবস্থা পর্যন্ত আমরা করেছি। আমরা আমাদের জেলায় ভেড়ামারাতে দুটি দোকান এবং আমরা আমাদের ইবি আছে ইসলামী বিশ্ববিদ্যালয় থানাতে, ওখানে আমরা রেস্টুরেন্ট চালু রেখেছি, যেখানে এই ট্রাক শ্রমিকরা, এই ট্রাক ড্রাইভাররা ওখানে খেতে পারে, সেটার কিন্তু আমরা ব্যবস্থা করেছি। আমরা জেলা পুলিশের পক্ষ থেকে আমরা আমাদের নিজস্ব ফান্ড, আমাদের বেতন, বোনাস, আমাদের রেশন, আমরা জেলা পুলিশের পক্ষ থেকে ৯,২০০ পরিবারকে আমরা দান দিয়েছি, শুধু এটা আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে। এছাড়া আমরা পুনাক, আমাদের যে পুলিশ নারী কল্যাণ সমিতি আছে, এটি এবং আমরা মিলে আমরা ১ এপ্রিল থেকে শুরু করে একদম ঈদের আগ পর্যন্ত, মানে ২৪শে মার্চ পর্যন্ত আমরা কিন্তু প্রতিদিন ২০০ মানুষকে, ২০০ যারা মেহনতি মানুষ কিন্তু তাদের খাবার পাচ্ছিল না, প্রতিদিন আমরা ২০০ মানুষকে আমাদের রান্না করা খাবার, দুঃখিত, যেটা আমরা পুলিশ লাইনে তৈরি করেছি, আমরা কিন্তু মানুষের কাছে পৌঁছে দিয়েছি। আমাদের কাছে ফোন দিয়ে যারা মিডল ক্লাস পরিবার, যারা মানুষের কাছে হাত পাততে পারছিল না ত্রাণের জন্য, তারা আমাদেরকে ফোন দিয়েছে, আমরা রাতের অন্ধকারে তাদের কাছে আমরা আমাদের ত্রাণটি পৌঁছে দিয়েছি, ওষুধ পৌঁছে দিয়েছি এবং আমরা বিনা মূল্যে আমরা এই কাজগুলো কিন্তু করেছি। তো মানবতার জন্য পুলিশ সবসময় তার ঘরটি ভেঙে যায়, তো এটি আমরা যখন একজন সংবাদকর্মীর সংবাদে আমরা দেখি, তখন আমরা, যেহেতু আমাদের সবারই জাকাত হয়, আমার সহধর্মিনী এবং আমরা মিলে ওই বৃদ্ধ মহিলা যার কেউ নাই, তার ছেলে মেয়ে সন্তান কেউ নাই, তাকে আমরা একটি ঘর করে দিয়েছি, যাতে করে সে বাকি জীবনটা, প্রায় ৮২ বছর বয়সী মহিলার, তারা আমরা বাকি জীবনটা যাতে সে সেখানে থাকতে পারে, ওয়াশরুম সহ, ফার্নিচার সহ আমরা করে দিয়েছি। আসলে মানবিকতা হচ্ছে মানুষের ভিতর থেকে আসে আর কি। পুলিশের চাকরি করি আমরা, হয়তো বা আইন, আমরা আসামি বা যারা অপরাধী আছে তাদের ক্ষেত্রে কঠোর থাকি, কিন্তু সাধারণ মানুষের আমরা বন্ধু ছিলাম এবং বন্ধু হয়ে কিন্তু সবসময় থাকতে চাই। আর মাদক এবং সাথে সাথে আরেকটি ব্যাপার, সেটা হচ্ছে দুর্নীতির ব্যাপারটা আমি বলতে চাই। আমরা এ ব্যাপারে একেবারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। বর্তমান আইজিপি মহোদয়ের নির্দেশে, এটি আমাদের ডিআইজি মহোদয়ের নির্দেশে আমরা চেষ্টা করছি যে আমরা একটি টার্গেট ফিক্সড আপ করেছি। আমরা চেষ্টা করব যে বাংলাদেশ পুলিশের হাত ধরে যাতে আমরা এই বছরের মধ্যে মাদককে একটি ভালো পর্যায়ে, মাদকের এই লোকগুলোকে গ্রেফতার করে, এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা উপহার দিতে চাই একটি মাদক মুক্ত দেশ, সেই লক্ষ্যে কিন্তু আমাদের জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। এবং আমাদের ভিতরে যদি কারো দুর্নীতির ইচ্ছা থাকে, সেই দুর্নীতিকে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। আমরা প্রতিটি ফোর্স অফিসারের কে আমরা জানিয়ে দিয়েছি যে দুর্নীতি করলে কিন্তু কোনো ছাড় হবে না, এই নির্দেশগুলো আমরা জানিয়ে দিয়েছি। তো আশা করছি যে সাধারণ মানুষ যেই পুলিশটি আসলে প্রত্যাশা করে, সাধারণ মানুষ যে মানুষের জন্য পুলিশে, বঙ্গবন্ধুর কথা বলা লাগে, বঙ্গবন্ধু যখন বলেছিল যে তোমরা ট্যাক্সের টাকার পুলিশ এবং তোমরা জনগণের পুলিশ হবে, আমরা সবসময় বিশ্বাস করি যে আমরা মানুষের ট্যাক্সের টাকায় আমরা চাকরি করি, মানুষের সেবা প্রদান করার জন্য আমরা ২৪ ঘন্টা আমরা কর্তব্য পালন করছি। হয়তোবা আমাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে, বাট ইনশাল্লাহ সেই ভুল ত্রুটিগুলো আমরা অতিক্রম করে, সেই ভুল ত্রুটিগুলো আমরা পিছনে ফেলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। যে অবস্থান আপনি বললেন যে আমরা সৃষ্টি করেছি, সেই অবস্থান থেকে আমরা আর পিছনে ফেরত যেতে চাই না। ইনশাল্লাহ আমরা সবাই মিলে এগিয়ে যেতে চাই এবং একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে বাংলাদেশ পুলিশ হবে সেই সরকারি অর্গানাইজেশন যেটি সম্পূর্ণ দুর্নীতি মুক্ত, যেটি মাদক মুক্ত করেছে দেশকে, এবং যেটি মানুষের সবচেয়ে কাছের মানুষ হবে বাংলাদেশ পুলিশ। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ কুষ্টিয়া পুলিশ সুপারকে। এবার আমি মেহেরপুর পুলিশ সুপার মহোদয়ের কাছে আমি জানতে চাই, করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষ এবং বিশেষ করে কর্মহীন মানুষের পাশে যেভাবে পুলিশের সদস্যরা সরকারি নিয়ম নীতি মেনে এবং সরকারি ত্রাণের সুস্থ বন্টন করা ছাড়াও নিজেদের অর্থায়নে অনেক কাজ করেছেন। তবে আমি শুধু জানতে চাচ্ছি যে আমরা অনেকেই হয়তো ওইটা, মানে এই বিষয়টা অনেকেই জানি না যে আক্রান্ত পুলিশ সদস্যরা বা তাদের পরিবার কিভাবে আছেন, তাদের পাশে কিভাবে সরকার বা সরকারি সাহায্য সহযোগিতা বা তারা কি অবস্থানে আছেন সেটা কিভাবে হচ্ছে।
আমি জানতে চাচ্ছি যে কুষ্টিয়া মেহেরপুর পুলিশ সুপারের কাছে আমি জানতে চাই যে পুলিশ প্রশাসনের আক্রান্ত সদস্যদের জন্য বিশেষ করে পুলিশ সুপার হিসাবে আপনি কি ভূমিকা গ্রহণ করছেন এবং এখন পর্যন্ত আপনার জেলা আক্রান্ত পুলিশ সদস্যরা কি অবস্থাতে আছেন সে ব্যাপারে একটা আমি আপনাকে জানতে চাচ্ছি। ধন্যবাদ হানিফ ভাই। আমি শুরুতেই বলেছিলাম যে আমার জেলাতে আমরা মোটামুটি আমাদের এই যে পুলিশ সদস্য যারা আক্রান্ত এই হারটা অনেকটাই আমরা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পেরেছি। আমাদের আপনাকে বলেছিলাম শুরুতেই যে আমরা 52 জনের মতো আমরা সিভিল স্টাফ এবং আমাদের পুলিশ সদস্য মিলে 52 জনের মতো আমরা অলরেডি টেস্ট করিয়েছি। এর ভিতরে আমাদের 5 জনকে আমরা পেয়েছি, তার ভিতরে 4 জন আমাদের এখানে আর একজন হচ্ছে ছুটিতে যে আক্রান্ত। তো যাই হোক এখানে 4 জন, তো 4 জনের ভিতরে মোট হচ্ছে 5 জন, তার ভিতরে 2 জন অলরেডি তারা পুরোপুরি সুস্থ এবং এখন আর 3 জন তারা অসুস্থ অবস্থায় আছে। তো এদের কথা যেহেতু বললেন, আমরা শুরুতেই বলি যে আমাদের কোনো সদস্য যখনই আক্রান্ত হয় এটা একেবারেই মানে আমাদের অ্যাসাইন্ড যে অফিসার তো আছেই, এছাড়াও মানে আমরা বিশেষ করে পুলিশ সুপার যারা আমরা আছি এবং পুলিশ সুপার থেকে শুরু করে একেবারে ডিআইজি মহোদয় থেকে শুরু করে এবং উপরে মানে পুলিশ হেডকোয়ার্টার থেকেও একেবারে 1 to 1 তাদেরকে ফোনের মাধ্যমে খোঁজ খবর রাখা হয়। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, আমার 2 জন সদস্য এখানে, 2 জনের ভিতরে একজন শুরুতেই যে আক্রান্ত হলেন, ওনার কিছু অ্যাজমাটিক প্রবলেম ছিল এবং ওনার খুব সিভিয়ার অবস্থা ধারণ করে, মানে অক্সিজেন খুবই সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। তো তাকে আমরা হসপিটালে রাখতে বাধ্য হই এবং এই হসপিটালে এমন একটা পর্যায়ে ছিল যে এই মেহেরপুরের হসপিটালে আসলে ট্রিটমেন্ট হবে কিনা এটা নিয়ে আমাদের বেশ সন্দেহ ছিল। যাই হোক, তারপরও তার সাহস ছিল মনের ভিতরে এবং আমরা তাকে বিশেষ করে তার যে ট্রিটমেন্টের যত ধরনের যে ওষুধপত্রের যে ব্যবস্থাগুলো সরকারি হসপিটালে আপনি জানেন যে যদি ওইভাবে তো তাৎক্ষণিকভাবে সব ব্যবস্থা করা যায় না। প্রতিটা ওষুধপত্র আমরা কিন্তু আমি যেমন করেছি এবং আমাদের অন্যান্য পুলিশ সুপার তারাও এইভাবেই করেন। এভাবে ওষুধপত্র থেকে শুরু করে এবং যখনই কেউ আক্রান্ত হয় তাকে এই যে ভিটামিন সি সমৃদ্ধ যে ফলগুলো আছে এগুলো কিন্তু একটা ঝুড়ি তাকে পাঠিয়ে দেই, বা তার অন্যান্য তার ইভেন তার ফ্যামিলিতে বাজারঘাট করা থেকে শুরু করে যাবতীয় খোঁজ খবর নিয়ে আমরা কিন্তু সেভাবে আমাদের পুলিশের সদস্যদেরকে অ্যাসাইন করে দেওয়া হয় এবং তাদের এই সার্বিক যত ধরনের সহযোগিতা দরকার তার জীবন ধারণের জন্য, তার ফ্যামিলির জন্য যা যা করা দরকার, এটা সার্বক্ষণিক ভাবে প্রতিদিনই তাদেরকে মনিটর করা হয় এবং এই সাহায্যগুলো কিন্তু এই সহায়তাগুলো তাদেরকে দেওয়া হয়। এই আর্থিক সহায়তা সেটাও দেওয়া হয়। এটা 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 করা হচ্ছে এবং এবং সব পুলিশ সুপারই এটা করেন এবং করে যাচ্ছেন। আমাদের স্যাররা এটার ব্যাপারে খোঁজ খবর রাখেন। এটা হলো বিষয়। এর পাশাপাশি আর একটু বলি যে আমি একটু পিছনে যেতে চাই, যে মানে ওই আমি কুষ্টিয়ার সূত্র ধরে একটু বলি। আপনারা জানেন যে আমাদের একটা অর্গানাইজেশন, যেটা আমাদের সহধর্মিনীরা, ওটার সভানেত্রী, এটার নাম হলো পুনাক, পুলিশ নারী কল্যাণ, যেটা হলো এটা সমিতি বলে এটাকে সংক্ষেপে পুনাক। এইটা কিন্তু আমরা যে কাজগুলো করি, মানে আমরা জেলা পুলিশের পক্ষ থেকে, এটা কিন্তু তারাও কিন্তু তাদের অবদান কিন্তু কোনো অংশে কম না। এই যে আমার এখানে যে মেহেরপুর পুনাক, এটা আগে যে অবস্থা ছিল তার থেকে হয়তো আপনাকে এখানে আমন্ত্রণ জানানো হইলো, যেটা ছিল তার থেকে এটা আধুনিকায়ন এবং দ্বিগুণ পরিসর করা হয়েছে এবং এটাকে অনেক আধুনিকায়ন করা হয়েছে। এটার আমরা কাজ করে যাচ্ছি। যেহেতু আমার সহধর্মিনী উনি সেন্ট্রাল পুনাকের এক্সিকিউটিভ মেম্বার, ওনারও এটা আছে যে আমাদের পুলিশের নারী পুলিশ সদস্য যারা আছে তাদের কল্যাণের পাশাপাশি এখানে যারা দুস্থ মহিলা যারা আছে তাদেরকেও কিন্তু এখানে কিন্তু তারাও বেশ কয়েক শত পরিবারকে কিন্তু তারা কিন্তু এই মানবিক সহায়তা দিয়েছে। আর আমরা যেটা কুষ্টিয়ার পুলিশ সুপার বলেছে, যেমন ওখানেও যেমন করা হয়েছে এবং আমরা এই যে যারা আসলে সহায়তা যারা বলতে পারেন না, হয়তো মিডল ক্লাস, হয়তো বা কোনো কারণে তার সমস্যা তৈরি হয়ে গেছে, আমরা কিন্তু এইভাবে তাদের বাড়িতে এগুলো পৌঁছে দিয়েছি এবং এখনো দিচ্ছি। এই ব্যবস্থাগুলো আছে। আর আমি শুরুতেই বলেছি যে অন্যান্য সম্প্রদায় যারা আছে তাদের এটা কিন্তু আছে এবং এর পাশাপাশি আসলে কিছু কিছু ফ্যামিলি আছে, এটা সব পুলিশ সুপারই করে থাকেন, যেমন আমিও করি। সেটা হচ্ছে যে কিছু কিছু পরিবার আছে তারা আসলে সারা বছরই তাদের সমস্যাগুলো থাকে। সেরকম কিছু পরিবার, আমি নাম বললে হয়তো আমি নাম বলতে চাচ্ছি না, সেরকম কিছু পরিবার কিন্তু সারা বছরই আমরা কিন্তু সেভাবে আর্থিক সহায়তা যাদের যেটা প্রয়োজন হয়, মৌলিক সমস্যা যেগুলো, বেসিক নিড যেগুলো, এগুলো ফুলফিল করে কিন্তু সেই পরিবারগুলোকে কিন্তু আমরা করে থাকি। মানে এবং আমার এখানেও আছে, আমি বলতে চাচ্ছি না, বেশ কয়েকটা পরিবার আছে যাদেরকে আমরা সারা বছরই কিন্তু শুধুমাত্র করোনার কারণে না, সারা বছরই তাদের সেই জীবন জীবিকা যাবে নির্বাহ করতে পারে মোটামুটি একটা মানসম্মত ভাবে সেই ব্যবস্থাটা আমরা করি।
তো এই হচ্ছে আর সর্বোপরি হচ্ছে আমরা আসলে মেহেরপুরের পুলিশ এবং মেহেরপুরের জনগণ এখনো ভালো আছি এই কারণে বলবো যে আমাদের ওইটা বললাম যে হ্যাঁ আমাদের সচেতনতার কিছুটা অভাব তো আছেই সব জায়গায়, তবে সেটা মিলে তারপরও এখানে জনগণ যথেষ্ট সহযোগিতা করেন বলেই আজকে এই অবস্থায় আমরা আছি। তারপরে হ্যাঁ আমাদের জনগণকে আরো বেশি সচেতন হতে হবে, তাহলে আমরা আমাদের এখানে যারা আমি বারবার উল্লেখ করি যে মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী সহ আমাদের অন্যান্য সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন, জেলা পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছেন, এখানে মাননীয় সাংসদরা আছেন, এরপরে বিভিন্ন পৌর মেয়র আছেন বা অন্যান্য যারা আছেন, এছাড়া জেলা পরিষদ বা উপজেলা পরিষদ বিভিন্ন যারা জনপ্রতিনিধি আছেন, তারা তাদের অ্যাঙ্গেল থেকে তারাও কাজ করে যাচ্ছেন। তবে এই যে মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর যে নির্দেশনাগুলো একেবারে টাইম টু টাইম টাইমলি যে নির্দেশনাগুলো, এগুলো কিন্তু আমাদের এই মেহেরপুর জেলাকে ভালো থাকার পিছনে কিন্তু আর একটা কারণ, উনি কিন্তু এগুলো একেবারে সব সময় মনিটর করেন, এটা একটা বড় ধরনের কারণও। তো যাই হোক, আপনাকে ধন্যবাদ যে আমরা সব মিলে এখন আল্লাহর রহমতে ভালো আছি, যাতে এই দিনগুলো সামনের দিনগুলো যেগুলো আছে সামনে ঈদুল আজহা এবং অন্যান্য দিনগুলো যাতে আরো সুন্দরভাবে পার করতে পারি এবং আমাদের জনগণ যাতে আরো সতর্ক হয় সচেতন হয়, সে ব্যাপারে আপনাদের এই যে যারা মিডিয়া কর্মী যারা আছেন এবং মিডিয়ার যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন, আপনাদের অবদান কিন্তু একেবারে মানে কোনোভাবেই অস্বীকার করার উপায় নাই। কারণ হচ্ছে যে যদি ফ্রন্টলাইন যোদ্ধা বলেন সেক্ষেত্রে বাংলাদেশ পুলিশ এবং সাংবাদিক ভাইয়েরা আপনারা যারা আছেন তারা কিন্তু কোনো অংশে কম নাই, কাঁধে কাঁধ মিলে আপনারা কাজ করে যাচ্ছেন। এরপরে এই কাজের কারণে আপনারা যে মানুষকে যে সচেতন করেন এবং আপনাদের যে ভূমিকাগুলো এই যে মানে একেবারেই মানে পুলিশের পাশাপাশি শুধুমাত্র এই করোনা যোদ্ধা বলে তা না, অন্যান্য সময়ে যে সমস্ত আপনি এই যে আমাদের কুষ্টিয়া পুলিশ উল্লেখ করেছেন, যদি আমি একটু পিছনে যাই 2013-14 সালে যে আগুন সন্ত্রাস, মানুষকে যেভাবে জ্বালাও পোড়া মানে বাসের ভিতরে পেট্রোল বোমা মেরে এই যে মানুষকে হত্যা করা, এটা তো অপরাজনীতি, যে অপরাজনীতি সেটা আপনারা দেখেছেন 13-14 সাল থেকে শুরু করে যে বিষয়গুলো ছিল। বাংলাদেশ পুলিশ কিন্তু এটাকে অত্যন্ত দক্ষতার সাথে এবং আপনারা সাংবাদিক ভাইয়েরা এবং পরিবহন সেক্টরে যারা ছিল তারাও কিন্তু অনেক সহযোগিতা করেছেন। সর্বোপরি রাজনীতিবিদরা তাদের আন্তরিক সহযোগিতার কারণে কিন্তু আমরা এই অপরাজনীতি থেকে আজকে বের হয়ে এসে বাংলাদেশ পুলিশের কিন্তু এক্ষেত্রে একক নেতৃত্ব ছিল। আপনি মানে আমি বলতে চাই এটা যে সেটা ছিল বোধহয় আমরা এটা পেরেছি। এবং আমরা আপনারা যেটা জানেন যে আবার উল্লেখ করতেছি, আমরা হচ্ছি যে স্বাধীনতার আমরা কিন্তু এই যে যেটা আমরা কিন্তু তার উত্তরসূরি। বিশেষ করে আমাদের কুষ্টিয়া পুলিশ উল্লেখ করেছেন যে প্রথম প্রতিরোধ যেটা রাজারবাগে হয়েছিল সেটা বাংলাদেশ পুলিশের সদস্যরা কিন্তু তারা অকতরে প্রাণ ওখানে বিসর্জন দিয়েছিলেন। বঙ্গবন্ধুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ডাকে সাড়া দিয়ে কিন্তু বাংলাদেশ পুলিশ কিন্তু এই অগ্রণী ভূমিকা পালন করেছিল। এবং আজ তারই সুযোগ্য কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা অধিষ্ঠিত, তার যে দূরদর্শী যে নির্দেশনা এবং তার যে নেতৃত্ব, সেটার কারণেই কিন্তু আজকে যে দুর্নীতিমুক্ত মাদক মুক্ত যে সমাজ গড়া, এটার কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। এবং আমাদের বর্তমান আইজিপি মহোদয় ওনার নির্দেশনা যে আমরা এবছরের ভিতরেই যাতে আপনি জানেন যে মাদক আমরা বলি কি মাদক নিয়ন্ত্রণ, আসলে উনি চাচ্ছেন মাদক নির্মূল, যাতে মাদকটাকে নির্মূল করা যায়। নিয়ন্ত্রণের পর্যায়ে তো এখন মাদককে যদি আমরা নির্মূল করতে পারি সেক্ষেত্রে হয়তো বা আমরা এই যে সেক্ষেত্রে আমাদের যে মেহেরপুর জেলা পুলিশ আমরা কিন্তু কাজ করে যাচ্ছি এবং প্রতিটা জেলা পুলিশ সুপাররা কিন্তু তাদের আন্তরিকতার কোনো ঘাটতি নাই। ইনশাল্লাহ আমরা এবছরেই আমরা চেষ্টা করব যাতে বাংলাদেশকে মাদক মুক্ত করার সেই যে লক্ষ্য সেটাকে আমরা সফলভাবে করার জন্য। তো এর পাশাপাশি ধরেন অন্যান্য মাদকের নির্মূলের ক্ষেত্রে আরো কিছু অর্গানাইজেশন আছে, আপনি জানেন বিজিবি বা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ছাড়া অন্যান্য যারা আছে তাদেরও আন্তরিক যে সহযোগিতা, একই প্ল্যাটফর্মে তাদেরকে এনে যদি সবাই মিলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, ইনশাল্লাহ আমরা আমাদের আইজিপি মহোদয়ের যে স্বপ্ন, আমাদের সেই স্বপ্নটা অবশ্যই বাস্তবায়ন হবে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ এস এম মুরাদ আলীকে। দর্শক, শত ব্যস্ততার মধ্যে কুষ্টিয়া ও মেহেরপুরের পুলিশের দুজন কর্ণধার তাদের সময় আমাদেরকে দিয়েছেন। আমরা আজকে তাদের মাধ্যমে জানতে পারলাম যে পুলিশের পাশাপাশি তাদের সহধর্মিনী যারা আছেন তারা পুলিশের চাকরি না করলেও তারাও কিন্তু জনসেবায় বা মানবতার জন্য তারা পিছিয়ে নাই। আজকে তাদের মাধ্যমে জানতে পারলাম যে ওনাদের সহধর্মীদেরও একটি সংগঠন রয়েছে, একটি সমিতি আছে, তার মাধ্যমে মানবতার সেবায় ওনারা আছেন। পুলিশ নিয়ে মানুষের অনেক ধরনের নেতিবাচক ধারণা ছিল বা কিছুটা থাকতে পারে। অপরাধীদের কাছে পুলিশ অবশ্যই শত্রুর ভূমিকায় থাকবে, কারণ অপরাধী তো অপরাধী।
আর বাংলাদেশের পরিস্থিতি আপনারা জানেন যে আমাদের দেশে পুলিশের জনবল বা তাদের যে সক্ষমতার দিক থেকে বিশ্ব উন্নত রাষ্ট্রের দিক থেকে হয়তো বা আমরা তেমন না, তারপরেও দেখা যায় যে আপনারা জানেন সম্প্রতি আমেরিকাতে কিন্তু বর্ণবাদ নিয়ে যে ধরনের একটা সংঘর্ষ আমরা দেখতে পেয়েছি, সেখানে কিন্তু তাদের পুলিশ প্রশাসন অনেকটাই ব্যর্থ ছিল। সেই ক্ষেত্রে যদি আমরা যদি বাংলাদেশের তুলনা করি, তাহলে দুই পুলিশ মহোদয় বললেন যে 13-14 সালে বাংলাদেশে যে রাজনৈতিক সহিংসতা ঘটেছে এবং বর্তমানে যে করোনা পরিস্থিতি, সবকিছুতেই স্বল্প জনবল, স্বল্প তাদের সামর্থ্য নিয়ে হলেও তাদের শুধু দক্ষতার বলে করোনা পরিস্থিতি বলেন বা অন্যান্য রাজনৈতিক যে আপনারা জানেন যে এর আগেও বাংলাদেশের জঙ্গি উত্থান ঘটেছিল সম্প্রতি সময়ে, সম্প্রতি 2 বছর আগেও আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি যে আপনার আত্মঘাতী হামলা, সেখানে পুলিশের ভূমিকা, পুলিশে অগ্রভাগে সৈনিক হিসাবে তারা তাদের জীবন উৎসর্গ করেছেন। 1971 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধে সারা দেশের মানুষ অংশগ্রহণ করেছেন, পুলিশ সেখানে অগ্রণী ভূমিকা ছিল। আর আজ 2020 সালে এসে তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনার যুদ্ধে যে আমরা অবতীর্ণ হয়েছি, করোনার সঙ্গে যে যুদ্ধ, সেখানেও পুলিশ অগ্রণী ভূমিকায় আছে। তো আজকের এই সময়ের আলোচনে অংশগ্রহণ করার জন্য এবং তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমি কুষ্টিয়া এবং মেহেরপুর পুলিশ সুপারকে ধন্যবাদ জানাই। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সামাজিক দূরত্ব মেনে চলবেন এবং প্রশাসনকে বন্ধু ভাববেন, প্রশাসনের দিক নির্দেশনা মেনে চলবেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।